আচ্ছা, আমাকে একটু বলো তো যে তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা। জি, দেখা যাচ্ছে। ওকে। সো আমাদের যে প্ল্যান, আমাদের এই যে রিভিশন ব্যাচটা শুরু হয়েছে, ওইটার ওয়াইজে আমরা কয়েকটা ক্লাস নিব জিকের উপরে, যার মাধ্যমে আমরা জিকে এর যতগুলো কন্টেন্ট আছে, যেমন তোমার বাংলাদেশ পার্ট, তারপরে ইন্টারন্যাশনাল পার্ট, তারপর হচ্ছে রিসেন্ট পার্ট, হচ্ছে আমরা টোটাল 7টা ক্লাসের মধ্যে জিকেটা শেষ করে ফেলবো, ঠিক আছে? মানে আমাদের 7টা রিভিশন ক্লাস হবে, তার মধ্যে আমাদের জিকে কমপ্লিট। সেটা তোমার FA, FSSS এবং FBS তিনটা ফ্যাকাল্টির সিলেবাস এখানে জিকের জন্য কমপ্লিট হয়ে যাবে, এবং সবগুলো ক্লাসই হবে ইংলিশ ভার্সনে। আর এখানে তোমরা রেফারেন্স বুক হিসেবে ইউজ করবে আমার যে বইটা তোমরা যারা যারা নিছো তারা সেই বইটা ইউজ করবে আর কি। কারণ আমাদের ওইখানে ইন ডিটেলস সবকিছু দেওয়া আছে ফুল বইয়ের মধ্যে। আর এখানে আমি ট্রাই করবো যে পুরো কনসেপ্টটা তোমাদের মাথায় তুলে দেওয়ার জন্য। আর আরেকটা বিষয় যেটা, তুমি যখন এই ক্লাস করবা তখন ক্লাসের মধ্যে দেখবা যে কিছু এডিশনাল ইনফরমেশন দেওয়া হয়। তো ওইগুলো একটু মনে রাখার ট্রাই করবা যে আমরা একটা টপিক পড়তেছি, তো যখন এই এডিশনাল ইনফরমেশন গুলো আমি বলবো তখন ওই ইনফরমেশন গুলো তোমার যেন মাথায় থাকে। মানে হয় কি, তোমার এই যে তোমার বইতে থেকে তোমরা যদি পড়ো তখন দেখবা যে জিকের মধ্যে অনেক ইনফরমেশন আছে, কিন্তু এখন এই জিকের এত বড় সমুদ্রের মতো সিলেবাস, এটা শেষ করব কিভাবে? যখন আমরা একটা টপিক পড়বো তখন ওই টপিকেরই পড়া অন্য একটা টপিকের সাথে রিলেট করে পড়বো, বা অন্য একটা টপিকের পড়া এখানে আমরা সেটাকে রিলেট করে নিয়ে আসলো, তখন হচ্ছে এই জিনিসটা তোমার একটার সাথে একটা মিল রেখে পড়লে মনে থাকবে। এ তোমরা একটু মিউট করে রাখো, কার জানি আনমিউট হয়ে আছে, মনে হয়ে যেতেছে। এই যে স্বচ্ছ তোমার, হ্যাঁ। ওকে, ফাইন। সো হচ্ছে যেটা বললাম যে তোমাদেরকে এখানে 7টা ক্লাসের মধ্যে জিকে কমপ্লিট করা হবে। এই রিভিশন কমপ্লিট করে দেওয়া হবে, এবং তোমরা রেফারেন্স বই হিসেবে আমাদের ইংলিশ ভার্সন যে মেইন বইটা ওটা থেকে পড়বা। আর এটার PDF কপিও তোমাদেরকে আমি দিয়ে দিব। এখানে আমি তোমাদের এই ক্লাসের এই শীটের ভিতরে কিছু এক্সট্রা ইনফরমেশন লিখে দিব, ওইগুলো তোমাদের জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে। সো ফার্স্টে দেখো, আমরা হচ্ছে ফার্স্টে বিউপির কিছু ইনফরমেশন পড়বো, তারপর হচ্ছে সিকোয়েন্সিয়ালি অন্যান্য টপিক গুলোতে আগাবো। তো দেখো ফার্স্টে যেটা, যে এই ক্লাসের টপিক কি কি। টপিক হচ্ছে তোমার বাংলাদেশ আইডেন্টিটি, তারপর ন্যাশনাল মেটার্স, বর্ডার আইল্যান্ডস, এন্ড দেন ফার্স্ট অ্যান্ড গ্রেটেস্ট ইন বাংলাদেশ, রিভার, ট্রাইবস, টুরিস্ট প্লেসেস অফ বাংলাদেশ, আর্কিটেকচার এন্ড স্কালচার অফ বাংলাদেশ, ল্যাঙ্গুয়েজ এন্ড কালচার অফ বাংলাদেশ। সেখানে দেখো বাংলাদেশ পার্টের মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকগুলো সেগুলো হচ্ছে এখানে, ঠিক আছে? অর্থাৎ বিউপির যদি তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন একটু যারা ঘাটাঘাটি করে দেখছো বা অ্যানালাইসিস করছো, তারা খেয়াল করবা যে এই টপিকগুলো থেকে কিন্তু প্রতি বছরই কোশ্চেন দেয়। ওকে। তার মধ্যে যে বাংলাদেশের আইডেন্টিটি, তারপর জাতীয় বিষয়াবলী, বাংলাদেশের বর্ডার এবং তোমার দ্বীপগুলো সম্পর্কে, এবং ফার্স্ট কি আছে বা গ্রেটেস্ট কি আছে, রিভার, ট্রাইবস মানে হচ্ছে কি উপজাতি যারা, তাদের সম্পর্কে, টুরিস্ট প্লেস এটা, তারপর আর্কিটেকচার, স্কালচার, তারপর ল্যাঙ্গুয়েজ কালচার থেকে বিভিন্ন ধরনের কোশ্চেন দেয়। সো এই টপিকগুলো থেকে তোমরা মোর দেন 5, মানে 5+ মার্ক কমন পাচ্ছ এখান থেকে। ওকে, এইভাবে এই সিরিয়াসনেসের সাথে এই জিনিসটা পুরোটা কমপ্লিট করবে। ফার্স্টে দেখো যে বিউপি সম্পর্কে কিছু বেসিক ইনফরমেশন। দ্যাট ইজ, বিউপি ফুল ফর্ম হচ্ছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস, অনলি পাবলিক ইউনিভার্সিটি রান বাই বাংলাদেশ আর্ম ফোর্সেস, দ্যাট ইজ আর্মি, নেভি অ্যান্ড এয়ার ফোর্স। তো যেহেতু এখানে আর্ম ফোর্সেস কথাটা আসছে, সেহেতু আমাদেরকে একটু সবাই বলো যে আর্মি বা আর্ম ফোর্সেস ডে এটা কবে, দিবসটা একুশ কবে? নভেম্বর 21শে নভেম্বর। হ্যাঁ, 21 নভেম্বর, মনে থাকে না? এটাও বিউপির একটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। এবং বিউপি তোমার প্রতিষ্ঠা হয়েছে দেখো 2008 সালের 5ই জুন। হোয়াট ইজ দিস? তো দেখো এটা হচ্ছে 2008 সালের 5ই জুন স্টাবলিশ করা হয়েছে, এবং বাংলাদেশের 31তম পাবলিক ইউনিভার্সিটি। তোমরা অনেকেই হচ্ছে এটা নিয়ে কোশ্চেন করো যে ভাই এটা কি পাবলিক নাকি প্রাইভেট। সো এটা শিওরলি গ্যাজেট বুক, তো তোমার বাংলাদেশের একটা পাবলিক ইউনিভার্সিটি, এবং এটা নিয়ে কোনো ধরনের ডাউট নেই। অর্থাৎ সার্টিফিকেটের ভ্যালুটা তোমরা পাবলিক ইউনিভার্সিটির মতোই পাচ্ছ, যেমন ধরো ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বা আদার্স ইউনিভার্সিটির মতোই। এবং এখানকার চ্যান্সেলর হচ্ছে তোমার অবশ্যই প্রেসিডেন্ট। বাংলাদেশের যে কোনো পাবলিক ইউনিভার্সিটির বা যে কোনো ইউনিভার্সিটির চ্যান্সেলর কে, দ্যাট ইজ প্রেসিডেন্ট, কিন্তু ভাইস চ্যান্সেলর হচ্ছে গিয়ে তোমার নিয়োগপ্রাপ্ত হয়। ওকে, তাও মেয়াদ ভিত্তিক। আর বিউপির মোটো হচ্ছে এক্সিলেন্স থ্রু নলেজ। সেই হচ্ছে গিয়ে বিউপির বেসিক কিছু ইনফরমেশন। নেক্সট আসো, বিউপি সম্পর্কে তোমাদেরকে আরেকটা ইনফরমেশন মাথায় রাখবা, দ্যাট ইজ এই যে মুগ্ধ, ঠিক আছে? মুগ্ধ, এই নামটা সম্পর্কে তোমরা অবশ্যই জানো, তাকে দেখছো। এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় তার যে অবদান, এটা সম্পর্কে সবাই জানো।
তো তোমরা জাস্ট মনে রাখলা যে উনি কোন ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা করতেছিল বিউপি থেকে। ওনার সাথে নামের সাথে শুধু অ্যাডজেক্টিভ বিউপি অ্যাড হবে তা না, উনি কিন্তু খুলনা ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিল, একই সাথে বিউপি, আবার একই সাথে দেখি যে সাভার আইবিএ, মানে কয়েকটা জায়গাতে তিনি কানেক্টেড, আর্মি আইবিএ যেটা সেটা। তো দ্যাটস ওয়াই তোমার এই ওনার সম্পর্কে একটু জানতে হবে, বা এটা রিসেন্ট পার্টের মধ্যে আসবে, তখন আমরা এটা বলবো। ঠিক আছে, যাদের যাদের অবদান ছিল সবার, এগুলা থেকে কোশ্চেন আসবে। ঠিক আছে, নেক্সট আসলে যে বাংলাদেশের ভিতরে, বাংলাদেশের কনস্টিটিউশনাল নেমটা ইম্পর্টেন্ট, দ্যাট ইজ দি পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপিটাল এটা হচ্ছে তোমার ঢাকা, কমার্শিয়াল ক্যাপিটাল সেটা হচ্ছে চট্টগ্রাম, আর যদি বলে যে কালচারাল ক্যাপিটাল তাহলে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। এখন আসো যে বাংলাদেশের এরিয়া কতটুকু। তো বাংলাদেশের এরিয়া হচ্ছে 1,47,610 স্কোয়ার কিলোমিটার। আমি শুরুর দিকে বেসিক ইনফরমেশন গুলো একটু ফাস্ট আগাবো, ঠিক আছে, কারণ শেষের দিকের জিনিসগুলোতে আমাদেরকে একটু ইলাবোরেট করা লাগতে পারে, দ্যাটস ওয়াই। তো দেখো এটা হচ্ছে 610 স্কোয়ার কিলোমিটার, এবং যদি অপশনে 610 না থাকে তখন সেক্ষেত্রে 570 দিলেই হবে। আর ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যদি বলি, আমাদের ভাষা হচ্ছে বাঙালি, এবং তোমার এটা নেটিভ স্পোকেন, যে তোমার স্পোকেন নেটিভ ল্যাঙ্গুয়েজের তালিকার দিক থেকে বাংলাদেশের অবস্থান হচ্ছে ষষ্ঠ। এটা অ্যাকর্ডিং টু তোমাদের যে বাংলা যে বইটা, ঠিক আছে, বাংলা যে গ্রামার বইটা, বোর্ড বইটা, সেটা বই অনুযায়ী এখানে ষষ্ঠ। তো এই ইনফরমেশনটা থেকেও প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আসছিল। এরপর আসলে ইন্ডিপেন্ডেন্স ডে এন্ড ন্যাশনাল ডে। যদি বাংলাদেশের স্বাধীনতা দিবস বা জাতীয় দিবস যেভাবেই কোশ্চেন করুক না কেন, দুইটার উত্তর হচ্ছে 26শে মার্চ। তো ইন্ডিপেন্ডেন্স ডে এটা সবাই আমরা জানি 26শে মার্চ, কিন্তু ন্যাশনাল ডে যে 26শে মার্চ এটা নিয়ে অনেকে ভুলে ফেলি। তো মনে রাখবা যে জাতীয় দিবস বললেও কিন্তু উত্তর কি হবে, 26শে মার্চই হবে। এবং ভিক্টরি ডে সেটা আমরা জানি আলাদা হবে, দ্যাট ইজ 16 ডিসেম্বর, অর্থাৎ 16ই ডিসেম্বর হচ্ছে আমাদের বিজয় দিবস। আচ্ছা, নেক্সট আসলে যে বাংলাদেশের গভর্নমেন্ট সিস্টেম, দ্যাট ইজ পার্লামেন্টারি ডেমোক্রেসি, এবং আমাদের যে পার্লামেন্টের নাম সেটা হচ্ছে হাউস অফ নেশন, এটা আমাকে বিউপিতে ভাইভাতে জিজ্ঞেস করছিল। ওকে, এবং আমাদের এইটার টাইপ কিরকম, দ্যাট ইজ ইউনিক্যামেরাল বা এক কক্ষ বিশিষ্ট। এবং টোটাল মেম্বার্স যদি বলি, যে তোমার কতজন সদস্য থাকে, এমপি কতজন থাকে, টোটাল 350 জন, এবং 50টা হচ্ছে রিজার্ভ ফর উইমেন, তার মানে 300টা হচ্ছে এমনিতে ইলেক্টেড, বাকি 50টা হচ্ছে রিজার্ভ ফর উইমেন। এবং সুপেরিয়র অফ স্টেট যদি বলে যে একটা আমাদের দেশের প্রধানকে একদম, তখন সেটা উত্তর হচ্ছে তোমার প্রেসিডেন্ট। আর এই যে আর্মি বলো, তারপর নেভি বলো বা এয়ারফোর্স বলো, এই যে বাহিনীগুলো এরা কিন্তু প্রেসিডেন্টের অর্ডার অনুযায়ী কাজ করবে। তারপর সুপেরিয়র অফ দ্য গভর্নমেন্ট, যদি গভর্নমেন্টের প্রধান বলা হয় তাহলে কি হবে, সেটা হচ্ছে প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী। তারপর আসলে সেন্ট্রাল ব্যাংক, দ্যাট ইজ বাংলাদেশ ব্যাংক, এটাকে সংক্ষেপে বিবি বলা হয়। এটার পূর্বে নাম ছিল তোমার এসবিপি, দ্যাট ইজ স্টেট ব্যাংক অফ পাকিস্তান। পরবর্তীতে তোমার এই 16ই ডিসেম্বরের পরে সেটার নাম পরিবর্তন হয়ে হয়ে গেছে বাংলাদেশ ব্যাংক। এবং পলিটিক্যাল সি বাউন্ডারি এবং ইকোনমিক সি বাউন্ডারি বাংলাদেশের এরিয়া ওয়াইজ, এই দুটি ইনফরমেশন খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা এখান থেকে ডিরেক্টলি কোশ্চেন আসে। এখন এটার পার্থক্যটা অনেকেই তোমরা জানার কথা, অলরেডি অনেকবার এটা বলছিলাম, একটু সংক্ষেপে কেউ বলো তো যে ভাই পলিটিক্যাল সি বাউন্ডারি এবং ইকোনমিক সি বাউন্ডারির মধ্যে ডিফারেন্সটা কি, বলো। Political, political miles আর economic boundary। পলিটিক্যাল জায়গায় যা ইচ্ছে তাই করা যাবে, কারণ এটা নিজেদের জায়গা। আর ইকোনমিক্সে ইচ্ছে মতো সবকিছু করা যাবে না, নিয়ম মানতে হবে। দ্যাট ইজ পলিটিক্যাল সি বাউন্ডারি, যেটা আমরা বলতেছি রাজনৈতিক সমুদ্র সীমা, এটার মধ্যে চাইলে তুমি যে কোনো ধরনের কার্যকলাপ করতে পারো। এখন যে কোনো ধরনের কার্যকলাপ বলতে এক্সাম্পল হিসেবে বলতে পারি যে আমরা ধরো একটা বোম ব্লাস্ট করে দেখতে পারি, যে কোনো ধরনের রিসার্চ করে দেখতে পারি, এনিথিং। কিন্তু যেটা তোমার যদি দেখা যায় যে অন্য কারোর জন্য ক্ষতিকর হয়, তখন সেটাও আমরা আমাদের এই পলিটিক্যাল এরিয়ার মধ্যেও করতে পারবো, কারণ আমাদের দেশের ব্যাপার আমরা নিজেরা যা ইচ্ছা তা করতে পারবো। কিন্তু যেটা ইকোনমিক ব্যাপারটা, সেখানে জাস্ট হচ্ছে কি আমরা ধরো সমুদ্রে গিয়ে আমরা মাছ আহরণ করতে পারি, মাছ শিকার করতে পারি, মাছ ধরতে পারি, জেলেরা যাইতে পারে, নাবিকরা যাইতে পারে, দ্যাট ইজ অ্যালাউড। কিন্তু সেখানে কি হুট করে একটা বোম ব্লাস্ট করে চেক করা হলো, তখন তো অন্য দেশের জন্য সেটা প্রবলেম হয়ে দাঁড়াবে। তো দ্যাটস ওই জায়গাতে সেই জিনিসগুলো প্রহিবিটেড। তো এই জন্য ইকোনমিক সি বাউন্ডারি হচ্ছে তোমার 200 নটিক্যাল মাইল, এবং পলিটিক্যাল সি বাউন্ডারি হচ্ছে গিয়ে তোমার 12 নটিক্যাল মাইল, মনে থাকে যেন। আর 1 নটিক্যাল মাইলে কত কিলোমিটার, বলো। 1.853 কিলোমিটার। হ্যাঁ, 1.85। ওকে, তারপর আসলে বাংলাদেশের গড় বৃষ্টিপাত, দ্যাট ইজ 203 সেন্টিমিটার, এবং সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কোথায়, সেটা হচ্ছে সিলেটের লালখানে, এবং সবচেয়ে কম বৃষ্টিপাত হয় হচ্ছে নাটোরের লালপুরে। দিস টু ইনফরমেশন ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এখান থেকে কোশ্চেন আসে। ওকে,
এবং যদি সেই হিসেবে অ্যান্সার করা হয় যে ডিস্ট্রিক্ট ওয়াইজ যে ওয়ার্মেস্ট সবচেয়ে বেশি গরম বেশি পড়ে কোথায়, রাজশাহীতে। এবং কোল্ডেস্ট যদি বলা হয় সবচেয়ে বেশি তোমার দ্যাট ইজ সিলেট। এবং যদি আসি যায় বাংলাদেশের বর্ডার কতগুলো দেশের সাথে, মাত্র দুইটা দেশের সাথে, একটা হচ্ছে ইন্ডিয়া আর একটা হচ্ছে মিয়ানমার। এবং ইন্ডিয়ার সাথে আমাদের টোটাল বর্ডার এরিয়া হচ্ছে 4156 কিলোমিটার, মিয়ানমারের সাথে হচ্ছে আমাদের টোটাল 271 কিলোমিটার, এবং আমাদের টোটাল কোস্টাল বর্ডার হচ্ছে 711 কিলোমিটার। এবং তোমরা আসলে এই ইনফরমেশন গুলো থেকে অ্যান্সার করবে। এটা হচ্ছে সোর্স কি, বিজিবি, বর্ডার গার্ড বাংলাদেশ। এখন যেহেতু বর্ডার নিয়ে তারাই কাজ করে, এই বর্ডার গার্ড বাংলাদেশ এই অর্গানাইজেশনটা, দ্যাটস ওয়াই আমরা এই ইনফরমেশন গুলোকেই ভ্যালিড ধরে নিব। অন্য বইতে কি দেওয়া আছে না দেওয়া আছে সেটাকে আমরা গুনবো না। এখন দেখো এই যে 4156 প্লাস 271 প্লাস 711, সবগুলাকে সাম আপ করলেই হয় হচ্ছে গিয়ে 5138। এটা হচ্ছে আমাদের টোটাল বর্ডার এরিয়া। ইন্ডিয়ার সাথে এতটুকু, মিয়ানমারের সাথে এতটুকু, এবং কোস্টাল বা সামুদ্রিক বরাবর হচ্ছে এতটুকু, তিনটার সাম আপ করলে আমরা পাই 5138 কিলোমিটার। এটা হচ্ছে টোটাল বর্ডার এরিয়া। এবং আমাদের এই যে বাংলাদেশের সাথে ইন্ডিয়া এবং মিয়ানমারের যে কানেকশন, তার মানে এই যে কানেকশন তো অবশ্যই এই সাইড বরাবরই হবে, তাই না? একদম বর্ডার 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 বরাবর। তো বর্ডার বরাবর আমাদের টোটাল এরকম 32টা জেলা আছে। কতগুলা জেলা? 32টা জেলা, যেটার সাথে তোমার ইন্ডিয়া এবং মিয়ানমার কানেক্টেড। ইন্ডিয়া হচ্ছে বাংলাদেশের তিনটা পোর্শনেই কানেক্টেড। তোমার ধরো এই যে এই পোর্শনটা, এটা পুরাটা ইন্ডিয়া, এদিক দিয়েও ইন্ডিয়া, তারপর তোমার এদিক দিয়েও ইন্ডিয়া। শুধু লাস্টের এই যে এই সাইডটা, এই সাইডটাতে হচ্ছে মিয়ানমার। তো দেখো ইন্ডিয়ার সাথে বাংলাদেশের কানেকশন হচ্ছে টোটাল 30টা জেলাতে, এবং মিয়ানমারের সাথে কানেকশন হচ্ছে মাত্র 3টা জেলাতে। আচ্ছা, তো তোমরা কেউ কি বলতে পারবা যে কেন এই 30 আর 3 যোগ করার ফলে 32 হইলো? কারণ একটাতে একটাতে দুইটা জেলায় আছে, দুইটা দেশে আছে, একটা জেলার সাথে ছিল রাঙামাটি, এই জন্য হ্যাঁ, 32টা হয়েছে। রাইট, দ্যাট ইজ তোমার রাঙামাটি যেই জেলাটা, সেটা হচ্ছে ঠিক এই এই বরাবর, ঠিক আছে, এই কর্নার বরাবর। এই রাঙামাটি জায়গা আমরা দেখবো একটু পরে ম্যাপে, একটু ডিটেলসে দেখবো, সেখানে তোমার ইন্ডিয়ার সাথে একটু কানেকশন আছে, আবার মিয়ানমারের সাথে কানেকশন আছে। তার মানে এমন একটা জেলা আছে যেটা হচ্ছে একই সাথে 30-এর মধ্যেও কাউন্টেড, আবার একই সাথে 3-এর ভিতরে পড়ে, তার মানে এটা কমন। তাহলে এটা এখান মনে হয় থেকে গতবার এখান থেকে প্রশ্ন এটাকে, আসছে যে কোন এটা জেলাটার সাথে দুইটা দেশে আছে। এটা প্রতিবারই বিউপিতে কোশ্চেন দেয়, এই যে বর্ডার তোমার এই জায়গাটা থেকে, ঠিক আছে, প্রতিবারই দেয়। সো সেটা হচ্ছে তোমার রাঙামাটি, আমার মনে এটার হয় কারণে গত তোমার 30-এ আর 3-এ যোগ করলে 32 হয়, কারণ একটা কমন মনে থাকে জন্য। এবার আসলে টোটাল ডিভিশন দ্যাট ইজ 8, লাস্ট হচ্ছে ময়মনসিংহ। টোটাল ডিস্ট্রিক্ট হচ্ছে 64, এবং টোটাল কোস্টাল ডিস্ট্রিক্ট হচ্ছে 19টা। টোটাল সিটি কর্পোরেশন হচ্ছে 12টা। এবং তোমার দেখো লাস্ট হচ্ছে কোনটা হবে, ময়মনসিংহ হবে। এবং উপজেলা হচ্ছে 495। এবং সর্বশেষ কোনগুলো, তোমার ঈদগাঁও, মধ্যনগর এবং ডাসার। ঠিক আছে। টোটাল থানা হচ্ছে 654, এবং সবচেয়ে নতুন হচ্ছে তোমার পদ্মা ব্রিজ, নর্থ অ্যান্ড সাউথ, এই দুইটা, এই জন্য 654। এবং টোটাল ল্যান্ড পোর্টস দ্যাট ইজ 25, এবং অ্যাক্টিভ আছে 24। এবং সর্বশেষ হচ্ছে মুজিবনগর ল্যান্ড পোর্ট, যেটা মেহেরপুরে অবস্থিত। এরপর আসলে টোটাল মেজর সি পোর্ট হচ্ছে বাংলাদেশের 4টা: চট্টগ্রাম, মংলা, পায়রা, মাতারবাড়ি। সো এখান থেকে যদি কোশ্চেন আসে তাহলে দ্যাট ইজ তোমার এই যে ডিভিশন থেকে আসতে পারে, সিটি কর্পোরেশন থেকে আসতে পারে, কোস্টাল থেকে আসতে পারে, উপজেলা থেকে আসতে পারে, এবং এই যে সি পোর্ট থেকে আসতে পারে। এগুলোই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ওকে। আর ল্যান্ড পোর্ট 25টা, অ্যাক্টিভ আছে 24টা। যদি আসে টোটাল কতগুলো বাংলাদেশের ল্যান্ড পোর্ট, তোমরা 25টা অ্যান্সার করবা। এবার আসলে তোমার বাংলাদেশের যে লোকাল টাইম, আমাদের দেশের যে লোকাল টাইম, এটা গ্রিনিচ মিন টাইম থেকে কত ঘন্টা তোমার প্লাস বা আগানো বলো তো? 6 ঘন্টা। ঠিক আছে, 6 ঘন্টা। এবং এইটার এক্সপ্লেনেশন হচ্ছে আমরা আমাদের যে জিওগ্রাফি ক্লাসটা নিয়েছিলাম সেখানে দেওয়া হয়েছিল। মনে পড়ে তোমাদের যে কেন এটা এখানে 6 আসলো? যেহেতু আমরা সবাই পড়ে মুখস্থ করে ফেলি GMT+6, বাট এক্সপ্লেনেশন হচ্ছে আমাদের জিওগ্রাফি ক্লাসে দেওয়া আছে। ওইটা ওখান থেকে দেখবা, যারা জিউতে পরীক্ষা দিবে তাদের ওখানে আছে। এনিওয়ে, আমি ওইটা ইলাবোরেট করলাম না এখানে, কারণ আমাদের টাইম সেভ করতে হবে। এবার আসলে মোবাইল অপারেটর, বাংলাদেশে মোবাইল অপারেটর আছে 5টা। সাইবার সিটি বলা হয় সিলেটকে। স্মার্ট উপজেলা হচ্ছে শিবচর, এটা মাদারীপুরে অবস্থিত। এবং ফার্স্ট ইনিমি ফ্রি ডিস্ট্রিক্ট হচ্ছে বাংলাদেশের যশোর। ঠিক আছে। ফার্স্ট ইনিমি ফ্রি ডিস্ট্রিক্ট কি, সেটা হচ্ছে যশোর। টোটাল ইপিজেড বাংলাদেশে হচ্ছে 10টি, তার মধ্যে সরকারি 8টি এবং বেসরকারি হচ্ছে গিয়ে তোমার 2টি। এর মধ্যে তোমার কৃষিভিত্তিক ইপিজেড বলা হয় কোনটাকে বলো তো? নীলফামারী। উত্তরা ইপিজেড বলে না, উত্তরা এক্সপোর্ট প্রসেসিং জোন। হ্যাঁ, তোমার এটা হচ্ছে এগ্রিকালচার বেসড, এগ্রিকালচার বেসড ইপিজেড।
এরপরে তোমার যদি বলা হয় যে সর্বপ্রথম যে ইপিজেড সেটা কোনটা? চট্টগ্রাম ইপিজেড। চট্টগ্রাম। হ্যাঁ, চট্টগ্রাম ইপিজেড। ঠিক আছে, তো এই ধরনের কোশ্চেন আসতে পারে। আর ইপিজেড এর পূর্ণরূপ তো তোমরা জানোই, এক্সপোর্ট প্রসেসিং জোন। আর এখানে দেখো কয়েকটা আছে যে লাল মার্ক, যেমন তোমার রংপুর, যশোর, আর একটা হচ্ছে পটুয়াখালী। এগুলো হচ্ছে তোমার প্রপোজড, মানে এগুলো হবে সামনে। ঠিক আছে, এগুলো এখনো হয়নি, তিনটা হচ্ছে প্রপোজড। ও নিচে আরেকটু আছে, দেখো যে টোটাল মিনিস্ট্রি ডিভিশন এটা এখন বাতিল হয়ে গেছে, টোটাল ডিপার্টমেন্ট এটা বাতিল হয়ে গেছে। এবার আসলে তোমার বাংলাদেশের ডায়ালিং কোড, এটা আমরা সবাই জানি যে বাংলাদেশের ডায়ালিং কোড হচ্ছে +880। এবং ক্লাইমেট বাংলাদেশে কিরকম, ট্রপিক্যাল মনসুন ক্লাইমেট। ঠিক আছে, এবং বাংলাদেশের জাতীয় ফ্লাওয়ার হচ্ছে ওয়াটার লিলি, এবং জাতীয় ফল হচ্ছে জ্যাকফ্রুট। জাতীয় গাছ কি বলতো? ট্রি, দ্যাট ইজ আম ম্যাঙ্গো। ম্যাঙ্গো। গাছ। হ্যাঁ, আর আম গাছ, তো আম গাছ বাংলাদেশের জাতীয় গাছ, কিন্তু আম ফল কোথাকার জাতীয় ফল? ভারত। হ্যাঁ, ইন্ডিয়ার। ঠিক আছে, তারপর দেখো ন্যাশনাল বার্ড দ্যাট ইজ ম্যাকপাই রবিন। এবং ন্যাশনাল ফরেস্ট হচ্ছে কোথায়? সুন্দরবন। এবং ন্যাশনাল স্পোর্টস হচ্ছে কাবাডি। ঠিক আছে, বলো তো এই যে এখন রিসেন্টলি এই যে আমি বাসায় আসার সময় দেখলাম বাইরে রেস্টুরেন্ট, বাইরে পোলাপানরা হচ্ছে ব্যাডমিন্টন খেলতেছে। তো ব্যাডমিন্টন কোন দেশের জাতীয় খেলা? ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া। ইয়েস, ইন্দোনেশিয়া। তারপর আসলে তো এটাও কিন্তু বিউপির কোশ্চেন, প্রিভিয়াস ইয়ার আসছে। তারপর দেখো বাংলাদেশের যে লার্জেস্ট ডিস্ট্রিক্ট, এই যে আমরা তখন বললাম না যে একটা জেলা যেটা একই সাথে তোমার ইন্ডিয়া এবং মিয়ানমার দুইটা দেশের সাথে কমন, দ্যাট ইজ রাঙামাটি। আর রাঙামাটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা এরিয়া ওয়াইজ। খেয়াল করো এখানে, এই যে পুরো পোর্শনটা দেখতে পাচ্ছ, এই যে পুরো পোর্শনটা আমি যে লাল মার্ক করতেছি, এটা পুরোটাই হচ্ছে রাঙামাটি। সো এইখানে তোমার এই যে নিচের এই পোর্শনটা, এই পোর্শনটাতে দেখো বার্মা বা মিয়ানমারের সাথে এটা কানেক্ট করে ফেলছে। আর এই যে পুরাটা, এটা পুরাটাই হচ্ছে তোমার ইন্ডিয়ার সাথে কানেক্টেড হয়ে আছে। তো দেখো, এই জন্যই সেটাকে আমরা বলতেছি যে এমন একটা জেলা আছে যেটা একই সাথে ইন্ডিয়া এবং মিয়ানমার দুইটা দেশের সাথে কানেক্টেড। দ্যাট ইজ হোয়াই তোমার ওইখানে এটা যোগ করলে 30+3, মানে এখানকার 30টা এখানকার 3টা ইজ ইকুয়াল টু তোমার 33 না হয় 32 হয়। ওকে, আর এভাবে ডিরেক্টলিও যদি কোশ্চেন আসে বাংলাদেশের লার্জেস্ট ডিস্ট্রিক্ট কোনটা, তখন উত্তর রাঙামাটি হবে। আর বাংলাদেশের যে হিলি ডিস্ট্রিক্ট মানে পাহাড়ি জেলা, সেটা হচ্ছে 3টা। এবং এটাও তোমরা এখানে দেখতে পারো, এই যে তোমার সবুজ যেই মার্ক করা আছে 3টা, তার মধ্যে রাঙামাটি নিজে একটা, আর একটা হচ্ছে খাগড়াছড়ি, আর একটা হচ্ছে বান্দরবান। ওকে, এখন এইখানে আবার আরেকটা জিনিস প্যাচ লাগে। দেখো, তোমার এইখানে আমরা বলতেছি কি কি, যে রাঙামাটি, বান্দরবন এবং খাগড়াছড়ি এই 3টা হচ্ছে হিলি ডিস্ট্রিক্ট। কিন্তু মিয়ানমারের সাথে যে 3টা ডিস্ট্রিক্ট, সেই 3টা ডিস্ট্রিক্ট আবার কি কি দেখো, সেখানে রাঙামাটি আসতেছে ফাইন, বান্দরবন আসতেছে ফাইন, কিন্তু সেখানে আবার খাগড়াছড়ি নাই। তাহলে সেটা কোনটা হবে বলো তো? হুম, কক্সেস কক্সবাজার। বাজার। কক্সেস বাজার। তো অনেকেই হিলি ডিস্ট্রিক্ট আসলে তখন কক্সেস বাজার দিয়ে দেয়, আবার মিয়ানমার আসলে বলে খাগড়াছড়ি দিয়ে দেয়। তো এই কনফিউশন ক্রিয়েট করা যাবে না। মনে রাখতে হবে এখানকার 3টার মধ্যে রাঙামাটি, বান্দরবন, কক্সেস বাজার মিয়ানমারের মধ্যে। আর হিলি ডিস্ট্রিক্ট বললে কক্সেস বাজার বাদ খাগড়াছড়ি হবে গিয়ে। ঠিক আছে, ফাইন। তারপর দেখো যে কমন বর্ডার ডিস্ট্রিক্ট দ্যাট ইজ রাঙামাটি, এটা আমরা গেল। এবং নো বর্ডার টাচ ডিভিশন দ্যাট ইজ বরিশাল এন্ড ঢাকা। মানে দুইটা ডিভিশন আছে যেখানে কোনো দেশের সাথে কোনো বর্ডার কানেকশন নেই, মানে এগুলো মাঝখানে পড়ছে, বাংলাদেশের ম্যাপের মাঝখানে। তাহলে বর্ডার থাকবে কিভাবে? একটা হচ্ছে বরিশাল আর একটা হচ্ছে ঢাকা। এবার আসলে যে বাংলাদেশের যে তোমার নর্দার্ন, সাউদার্ন, ইস্টার্ন, ওয়েস্টার্ন এই অঞ্চলগুলা, তো এখানে দেখো বাংলাদেশের যেটা নর্দার্ন একদম মানে উত্তরে, সেইখানে তোমার জায়গা, জেলা যদি বলা হয় তাহলে হচ্ছে পঞ্চগড়, উপজেলা বললে হচ্ছে তেঁতুলিয়া, এবং তোমার যদি ইউনিয়ন বলা হয় তাহলে হচ্ছে বান্দরবন, সরি বাংলাবান্ধা, এবং স্থান বললে হচ্ছে জয়গিরজাত। এবং যদি দক্ষিণ দিকে যাও সাউদার্ন, তাহলে হচ্ছে জেলা কক্সবাজার, উপজেলা টেকনাফ, ইউনিয়ন হচ্ছে সেন্ট মার্টিন, এবং স্থান বললে হচ্ছে গিয়ে কি, ছেড়াদ্বীপ। বা যদি বলে যে সবচেয়ে দক্ষিণের দ্বীপ কোনটা, তাহলেও কিন্তু ছেড়াদ্বীপ হবে। যদি ছেড়াদ্বীপ অপশনে না থাকে তাহলে সেন্ট মার্টিন হবে, যদি তাও না থাকে তাহলে কক্সবাজার হবে। তারপর আসলে তোমার ইস্টার্নে, ইস্টার্ন হচ্ছে কি বান্দরবন, এটা জেলা, এবং থানচি উপজেলা, রেমাক্রি হচ্ছে কি ইউনিয়ন, এবং আখাইডং হচ্ছে স্থান। আর ওয়েস্টার্নের ক্ষেত্রে দেখো, জেলা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, উপজেলা হচ্ছে শিবগঞ্জ, এবং ইউনিয়নও মোনাকষা, স্থানও মোনাকষা। সো এই হচ্ছে গিয়ে বাংলাদেশের যে দক্ষিণ, উত্তর, পূর্ব, পশ্চিম এই 4টা জায়গাতে জেলা, উপজেলা, ইউনিয়ন এবং স্থানের যেই নামগুলো, তো এখান থেকে তোমার বিউপিতে 1 মার্ক থাকে। এই জন্য এই প্রশ্নটাও তোমরা ভালো ইম্পর্টেন্স দিয়ে পড়বা।
তারপর আসলে যে ইন্ডিয়ার 5টা প্রভিন্স আছে বা প্রদেশ আছে, প্রভিন্স মানে হচ্ছে প্রদেশ, যেগুলো বাংলাদেশের সাথে কানেক্টেড। এই যে আমরা বাংলাদেশের কথা বলতেছি, বাংলাদেশের টোটাল 30টা জেলার সাথে কানেক্টেড ইন্ডিয়া, কিন্তু ইন্ডিয়ার 5টা তোমার প্রভিন্সের সাথে বাংলাদেশ কানেক্টেড। বাংলাদেশের 30টা জেলা ইন্ডিয়ার 5টা প্রভিন্সের সাথে কানেক্টেড। কি কি? ওয়েস্ট বেঙ্গল, মেঘালয়, আসাম, ত্রিপুরা এন্ড মিজোরাম। ওকে, এই যে দেখো এখানে ওয়েস্ট বেঙ্গল মানে হচ্ছে পশ্চিমবঙ্গ, তারপর দেখো এখানে এই যে আসাম, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা, ঠিক আছে? এবং আর কি আছে? এই তো মিজোরাম। তার মানে এই যে এই পাঁচটা থেকে ডিরেক্টলি কোশ্চেন আসে যে কোনটা নয়, তখন তোমার ধরো এই পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরামের বাইরে অন্য একটা প্রদেশের নাম দিয়ে বলবে, তখন সেটা উত্তর হবে। এই জন্য তোমার এই 5টার নামই মনে রাখা লাগবে, ঠিক আছে? আর এই জায়গাতে আরেকটা জিনিস খেয়াল করো, এই যে বাংলাদেশের যে জিওগ্রাফিক্যাল যে লঙ্গিটিউড, দ্যাট ইজ এখানে 26°38 উত্তর অক্ষরেখা থেকে, ও আচ্ছা এখান থেকে হিসাব হবে 20°34 থেকে তোমার 26°38 উত্তর অক্ষাংশ। তাহলে দেখো এটাকে এইভাবে লিখি আমরা, 20°34' নর্থ থেকে 26°38' নর্থ। আর যদি আমরা পূর্ব দ্রাঘিমা রেখাতে যাই, তাহলে হচ্ছে 88°01' থেকে ইস্ট, কিন্তু এটা পূর্ব, তাহলে এটা হবে কত? 92°41, ঠিক আছে? দ্যাট ইজ 92°41' ইস্ট। তো তোমরা এই যে ভ্যালুটা এটা মনে রাখবা। আবার বলতেছি, 20°34', 26°38', 88°01 থেকে 92°41। আর এটা হচ্ছে নর্থ, আর এটা হচ্ছে ইস্ট। দ্যাটস ইট। এখান থেকে 1 মার্ক কোশ্চেন থাকে। নেক্সট আসলে যে বাংলাদেশের ন্যাশনাল ফ্ল্যাগ, জাতীয় পতাকা, এটা খুব ইম্পর্টেন্ট। এই ন্যাশনাল যে অ্যাফেয়ার্স গুলো আছে, জাতীয় বিষয়গুলো আছে, এগুলো খুব মনোযোগ সহকারে পড়বা সবাই, এখান থেকে তোমার কোশ্চেন থাকে। তো বাংলাদেশের ফ্ল্যাগের রেশিও কত? 10:6। ওকে, এটাকে 2 দ্বারা ডিভাইড করলে এটা হয়, কিন্তু আমরা এটাই দিব অপশনে, যদি 10:6 থাকে তাহলে এইটাই দিব। ওকে, ফার্স্ট এটাকে রেজ করা হয়েছে বা উত্তোলন করা হচ্ছে 2রা মার্চ, আর এই জন্যই বাংলাদেশের পতাকা দিবসও হচ্ছে 2রা মার্চ। এই যে পতাকা দিবস, কে উত্তোলন করেন? এটা হচ্ছে ASM আব্দুর রউফ। ওকে, আমাকে বলো যে জাতীয় সঙ্গীতের সাথে সর্বপ্রথম জাতীয় পতাকা কত তারিখে সর্বপ্রথম উত্তোলন করা হয়? 3 মার্চ। হ্যাঁ, অর্থাৎ এই যে 2রা মার্চের পরের দিন, একদিন পরেই তোমার 3 মার্চ যেটা, সেদিনই হচ্ছে তোমার কি করা হয়েছে? সেদিন হচ্ছে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে জাতীয় সঙ্গীতের সাথে। লিখে দিচ্ছি আমি যে জাতীয় সঙ্গীতের সাথে উত্তোলন। লালে লাল, মানে লালে লাল লাল হয়ে গেছে, দেখছো? এই জন্য দেখা যাচ্ছে না। এনিওয়ে, তো এইখান থেকে তোমার এইটাও বিউপির কোশ্চেন যে বাংলাদেশের পতাকা দিবস কবে, আবার তোমার জাতীয় সঙ্গীতের সাথে কবে উত্তোলন করা হচ্ছে, এইটাও বিউপির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে থাকে যেন। আর উত্তোলনকারীকে, দ্যাট ইজ ASM আব্দুর রউফ। এবং দেখো, ন্যাশনাল ফ্ল্যাগ অফিসিয়ালি ইনগ্রেটেড করা হয় তোমার 1972 সালের 17ই জানুয়ারি, এবং আউটসাইড বাংলাদেশ এটা সর্বপ্রথম উত্তোলন করা হয় ইন পাকিস্তান হাই কমিশন এট কলকাতা। এবং এটার ডিজাইনার, আমাদের বর্তমান যে পতাকা, এই যে লাল সবুজ পতাকা, এটার ডিজাইনার হচ্ছে কামরুল হাসান। এবং ফার্স্ট যে ডিজাইনার ছিলেন তার নাম হচ্ছে শিবনারায়ণ দাস, ঠিক আছে? এবং বাংলাদেশের এই পতাকার সাথে 2টা দেশের পতাকার মিল রয়েছে, দ্যাট ইজ জাপান এন্ড পালাউ। এইবার আসো যে এইটা হচ্ছে আমাদের এখন কারেন্ট ন্যাশনাল ফ্ল্যাগ, ঠিক আছে? যে শুধু লাল আর সবুজ। আর এটা দেখতে পাচ্ছ যে তোমার মাঝখানে, লালের মাঝখানে আমাদের মানচিত্রটা আঁকা, এটার ডিজাইনারই হচ্ছে তোমার, এই যে এখানে বললাম না ফার্স্ট ডিজাইনার, সেটাই হচ্ছে শিবনারায়ণ দাস। রাইট, হ্যাঁ, শিবনারায়ণ দাস। আর কারেন্ট যেটা, সেটা হচ্ছে কামরুল হাসান। তো তোমরা গুলাই ফেলবা না, দুটা কিন্তু আলাদা জিনিস, খুব ইম্পর্ট্যান্ট। আর এই যে আমরা বলতেছি যে বাংলাদেশের পতাকা জাপান এবং পালাওয়ের সাথে মিল রয়েছে, এটা হচ্ছে দেখো জাপানের পতাকা, এটা হচ্ছে দেখো পালাওয়ের পতাকা। সো মিল না খুব? এখানে লাল লাল সাদা, আর এখানে হচ্ছে ইয়েলো ব্লু, আমাদের কি গ্রিন লাল, এর কি মানে লাল সবুজ, দ্যাটস ইট। তো মিল আছে, একই প্যাটার্নের, জাস্ট কালারগত ডিফারেন্স। বাংলাদেশের যে এমব্লেম এবং লোগো, তো দেখো বাংলাদেশের যে এমব্লেম সেটা হচ্ছে এটা, এটা ডিজাইনার কে? দ্যাট ইজ তোমার কামরুল হাসান। এবং এইখানে তোমার এটা হচ্ছে শাপলা, এ হচ্ছে নদী, বাংলাদেশ নদীমাতৃক দেশ, এ হচ্ছে তোমার ধানের শীষ, ঠিক আছে? এদিকে হচ্ছে এই যে পাট, জুট, বাংলাদেশের জুট শস্য, এবং 2 পাশে 2টা করে তারকা চিহ্ন। এই তারকা চিহ্নগুলা কি রিপ্রেজেন্ট করে?
এটা হচ্ছে চারটা কার্ডিনাল প্রিন্সিপাল। মূলনীতি। বাংলাদেশের যে সংবিধানের যে চারটা মূলনীতি, সেই চারটা মূলনীতিকে নির্দেশ করে। কি কি বলতো? সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ। হ্যাঁ, বিউপিতে আসবে যে কোনটি বাংলাদেশের কার্ডিনাল প্রিন্সিপাল নয়, তো এর বাইরে যেটা থাকবে সেটা উত্তর হবে। আর এই যে দেখো, লোগো ডিজাইনার হচ্ছে A N A সাহা। ঠিক আছে, A N A সাহা। ধর্মনিরপেক্ষতার ইংরেজি কি বলো? কারণ বিউপিতে তো সব ইংলিশ ভার্সনই আসবে, তখন কি বলে অ্যান্সার? সেকুলারিজম। ইয়েস, সেকুলারিজম। সেকুলারিজম। বাকিগুলো পারবে, এটা একটু আমরা। এবার আসলে বাংলাদেশের ন্যাশনাল অ্যানথেম মানে জাতীয় সঙ্গীত। জাতীয় সঙ্গীত প্রথম কয় লাইন? 10 লাইন। শেষ লাইনটা কি বলতে পারবা? ওমা আমি নয়ন জলে ভাসি। প্রথম লাইন তো সবাই জানে, কিন্তু শেষ লাইন অনেকেই গুলিয়ে ফেলে, যে শেষ লাইন জানি কোনটা, সেজন্য এটা পরীক্ষা আসে। ওমা আমি নয়ন জলে ভাসি। এবং যখন সেটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের সাথে গাওয়া হবে, তখন কিন্তু আর 10 লাইন গাওয়া যাবে না, তখন গাইতে হবে মাত্র 4 লাইন। বুঝে গেছে? এই হচ্ছে বিষয়। এবং এই যে জাতীয় সঙ্গীতের রাইটারকে, দ্যাট ইজ রবীন্দ্রনাথ ঠাকুর। এবং এটার ব্যাকগ্রাউন্ডটা কি? এই যে জাতীয় সঙ্গীতটাকে লিখা হয়েছে, এই সঙ্গীতটা লিখা হয়েছে কোন ব্যাকগ্রাউন্ডে? এই যে দ্যাট ইজ পার্টিশন অফ বেঙ্গল। বঙ্গভঙ্গ। হ্যাঁ, বঙ্গভঙ্গ। বঙ্গভঙ্গ কি করেন? লর্ড কার্জন। লর্ড কার্জন। হ্যাঁ, লর্ড কার্জন, মনে থেকে জানো, 1905 সালে। এবং দেখো, আওয়ার ন্যাশনাল অ্যানথেম ওয়াজ ফার্স্ট পাবলিশড ইন বঙ্গদর্শন পেপার। এই যে বঙ্গদর্শন যে পত্রিকা, এটার সম্পাদক কে ছিলেন? বঙ্কিমচন্দ্র। বঙ্কিমচন্দ্র। রাইট, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ঠিক আছে, চট্টোপাধ্যায়। তারপর আসলে তোমার ব্যাটেল অ্যানথেম মানে রণসঙ্গীত, চল চল চল, ওইটা। হোয়াট ইজ দি ব্যাটেল অ্যানথেম অফ বাংলাদেশ? এই যে দেখো, চল চল চল। এবং আওয়ার ব্যাটেল সং বিলংস টু দি পোয়েট্রি বুক। কোনটা, কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? পোয়েট্রি বুক মানে হচ্ছে কাব্যগ্রন্থ। সন্ধ্যা। ঠিক আছে, সন্ধ্যা নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এই আমাদের এই চল চল চল, এই কবিতাটা মানে অ্যানথেমটা। হু ইজ দি কম্পোজার অফ দিস ব্যাটেল সং? অফকোর্স কাজী নজরুল ইসলাম। এবং হোয়েন ওয়াজ ইট ফার্স্ট পাবলিশড? সেটা হচ্ছে 1335 বঙ্গাব্দে আর কি এটাকে ফার্স্ট পাবলিশ করা হয়েছে। হাউ মেনি লাইন্স আর সেট উইথ দি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট অন এনি অকেশন? দ্যাট ইজ ফার্স্ট 20, মানে প্রথম 21টা লাইন, ফার্স্ট 21st লাইন। তারপর দেখো, হু সেট দিস সং টু মিউজিক? সেটা হচ্ছে কাজী নজরুল ইসলাম। হুইচ পেপার ফার্স্ট পাবলিশ দি সং? দ্যাট ইজ মানে এটা শিখান নাকি, দ্য সং পেপার। শিখা হবে, মানে শুধু শিখা হবে। হ্যাঁ, ওই তো ইংরেজিতে সেটাকে লিখতে গেলে ধরো অ্যান সহকারী দিবে, শিখান। ঠিক হ্যাঁ, আছে। হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ। তারপর দেখো, হোয়াট ওয়াজ অ্যাট ইটস ফার্স্ট নেম? এটা হচ্ছে নতুনের গান। এটা সর্বপ্রথম নাম কি ছিল? নতুনের গান নাম ছিল। তো এই ব্যাটেল অ্যান্থেম তো মনে রাখবা সবাই। তারপর আসলে ন্যাশনাল পয়েট কাজী নজরুল ইসলাম সম্পর্কে, তার জন্ম মৃত্যু সাল বলো, না দেখে বলো দিতে পারবে কিনা? 24 মে 1899, 29 আগস্ট 1976। ইয়েস, গুড। এটা দেখো, 24শে মে 1899 এবং 29শে অগস্ট 1976, এটা হচ্ছে তার জন্ম মৃত্যু। পারলে বাংলা সালটাও পড়ে নিও, বাংলা বঙ্গাব্দটাও। এবার আসলে তোমার, হোয়েন দি ন্যাশনাল পয়েট স্ট্যাটাস ওয়াজ গিভেন টু নজরুল? দেখো, তাকে যে জাতীয় কবির যেই স্ট্যাটাস বা মর্যাদা, এই অ্যাডজেক্টিভটা তাকে দেওয়া হয় 1972 সালের 24শে মে। ঠিক আছে, 1972 সালের 24শে মে। এবং বাংলাদেশের সিটিজেনশিপ বা তোমার এই যে নাগরিকত্ব দেওয়া হয় কত সালে? 1976 সালে। এবং তিনি 43 বছর বয়সে একটা খুব মানে আননোন একটা ডিজিজে আক্রান্ত হয়, যে ডিজিজটার নাম কি ছিল? এক্স ডিজিজ। ইয়েস, পিক্স ডিজিজ, PEACK। মানে পিক্স কেমনে জানি বানানটা, ঠিক আছে, IS এরকম টাইপের। এটার এটার একটা বৈশিষ্ট্য কি জানো? এটা বৈশিষ্ট্য হচ্ছে তুমি ভুলে যাবে সব কিছু। মানে ভুলার রোগ, মানে তোমার মেমোরি লস হয়ে যাবে, এরকম টাইপের পিক্স ডিজিজ। এনিওয়ে, তারপর দেখো তোমার ন্যাশনাল মিউজিয়াম, বাংলাদেশের জাতীয় যে মিউজিয়াম, সেটা কোথায় অবস্থিত? ঢাকা অবস্থিত। স্পেসিফিক যদি বলা হয় কোথায় বলো তো? শাহবাগে নাকি? আগারগাঁও। শাহবাগ। ঠিক আছে, শাহবাগ। শাহবাগ। হ্যাঁ। ফর্মার নেম কি এটার? ঢাকা মিউজিয়াম। এবং এটা তোমার স্টাবলিশ হয়েছিল 1913 সালের 20শে মার্চ। আর্কিটেক্ট কে? দ্যাট ইজ মোস্তফা কামাল। দ্যাটস ইট। তারপর আসলে বাংলাদেশের মনুমেন্ট, ন্যাশনাল মনুমেন্ট বললে হচ্ছে কি, এই যে তোমার নবীনগরে অবস্থিত মেমোরিয়াল বলতে পারো। তারপরে ন্যাশনাল মনুমেন্ট ওয়াজ এস্টাবলিশড ইন 1972, 16 ডিসেম্বর। মানে 16 ডিসেম্বর 1972 প্রতিষ্ঠা পেয়েছে। তার মানে অপশন অবশ্যই আরেকটা 73 থাকবে, ওইটা আবার দাগাই দিও না। তারপর আর্কিটেক্ট হচ্ছে সৈয়দ মুইনুল হোসেন। দিস ইজ দ্য ইম্পর্টেন্ট ইনফরমেশন, যেখান থেকে কোশ্চেন আসতে পারে। ন্যাশনাল মনুমেন্ট ওয়াজ এস্টাবলিশড বাই
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তারপর দেখো হাইট অফ দি মনুমেন্ট ইজ 150 ফিট অর 46.5 মিটার। এখানে এই যে টোটাল যেই মানে মনুমেন্টটা আছে এটার যে প্রত্যেকটা লেয়ার এগুলো এক একটা পিরিয়ডকে রিপ্রেজেন্ট করে। তো ধরো যদি ভাইবা থাকতো বিউপিতে তখন কিন্তু এগুলো পড়া লাগতো, এগুলো তখন ভাইবাতে জিজ্ঞেস করতো। So যাই হোক, এখন আর অতটা ইম্পর্টেন্ট না। এবার আসলে তোমার বাংলাদেশের যে ন্যাশনাল পার্লামেন্ট, বাংলাদেশের জাতীয় সংসদ। তো বাংলাদেশের জাতীয় সংসদের লোকেশন কোথায়? শেরেবাংলা নগর। এবং এটা আর্কিটেক্ট কে, এই যে বিল্ডিংটা আর্কিটেক্ট হচ্ছে তোমার লুইস আইকান। টোটাল এরিয়া হচ্ছে 215 একর এবং সিম্বল কি? সিম্বল হচ্ছে ওয়াটার লিলি বা শাপলা। ঠিক আছে, শাপলা ফুল আঁকতে পারো? এভাবে তো গোলাপ হয়ে যায়, সরি, এটা গোলাপ হয়ে গেছে, এটা শাপলা না, ভুল হয়ে গেছে। যাই হোক, ধরো ওয়াটার লিলি আর কি, এটা এটা একটু এরকম এরকম না। হ্যাঁ, মনে আমার দ্বারা শাপলা বড় শাপলা হয়। হ্যাঁ, আমার দ্বারা শাপলা হবে না, গোলাপ হয়েছে। নিয়ে আসো। যে পরের সিট হচ্ছে টোটাল 350টা, দ্যাট ইজ 300টা এমনিতে আর 50টা হচ্ছে রিজার্ভড। ওকে। এবং টেনিউর, এই টেনিউর ওয়ার্ডটা মাথায় রাখবে। এটা মানে হচ্ছে যে তোমার আহ বলে কি আয়ু বা টাইম তোমার পিরিয়ড। টাইম পিরিয়ড, হ্যাঁ সময়সীমা। সময়সীমা সেটা হচ্ছে তোমার 5 বছর বা মেয়াদ। সহজ পরিচিত ভাষা হচ্ছে মেয়াদ। টেনিউর মানে হচ্ছে মেয়াদ। তারপর আসো যে তোমার দি ন্যাশনাল পার্লামেন্ট অফ বাংলাদেশ। আচ্ছা, এই টেনিউরের থেকে আরেকটা জিনিস মাথায় আসছে, যদিও সেটা অন্য নেক্সট ক্লাসে থাকবে, তোকে এখন আর আলোচনা না করি। তো দেখো, দি ন্যাশনাল পার্লামেন্ট অফ বাংলাদেশ, এখানে কি বলছে? দি পার্লামেন্ট নেম হাউস অফ দ্য নেশন, শুরুতে ছিল ওখানে দি ইনভিটেশন অফ অ্যাসেম্বলি অফ দি পার্লামেন্ট ইজ বাই প্রেসিডেন্ট, সে দেখে আর কি। দি শর্ট ডিউরেশন পার্লামেন্ট ওয়াজ সিক্সথ পার্লামেন্ট, অনলি 12 দিন ব্যাপী ছিল। ইন্টারভাল টাইম ফ্রম ওয়ান অ্যাসেম্বলি টু অ্যানাদার অ্যাসেম্বলি দ্যাট ইজ 60 days। একটা অ্যাসেম্বলি থেকে পরবর্তী অ্যাসেম্বলির মাঝখানে যে ইন্টারভাল টাইম থাকে সেটা 60 দিন থাকে। এবং বলতো এই যে সংসদে কতজন মিলে কোরাম হয়? 60 জন মিলেই। হ্যাঁ, 60 জন মিলেই কোরাম হয় কিন্তু। তারপর আসলে যে প্রেজেন্ট গভর্নমেন্ট সিস্টেম ইন বাংলাদেশ, দ্যাট ইজ পার্লামেন্টারি ডেমোক্রেসি। ক্রিসেন্ট লেক কোথায় অবস্থিত? ক্রিসেন্ট লেক হচ্ছে তোমার এই যে বাংলাদেশ জাতীয় সংসদ ভবন সেখানেই অবস্থিত। আরেকটা ইনফরমেশন বলতো, মনপুরা লেক কোথায় অবস্থিত? হুম, বিউপি। ইয়েস, বিউপিতে অবস্থিত। তারপর আসলে তোমার কাস্টিং ভোট। কাস্টিং ভোট হচ্ছে ভোট অফ দ্য স্পিকার। স্পিকারের ভোটকে বলা হয় কাস্টিং ভোট। ফ্লোর ক্রসিং কি? টু কাস্ট ভোট ফর অপোজিশন। যখন ধরো নিজ দলের হয়ে অপোজিশনের হয়ে ভোট দাও সেটাকে বলা হয় ফ্লোর ক্রসিং। দ্য লজ ডিক্লেয়ার্ড বাই দি প্রেসিডেন্ট ইজ কল্ড ইনডেমনিটি। সো এটা স্পেলিং আসে অনেক সময়, ইনডেমনিটি। এবং হুইপের কাজ কি? শান্তি প্রতিষ্ঠা করা। রেগুলারলি মিটিং তোমার কখন হয়? প্রতি সপ্তাহে সোমবার মিটিং হয় মিনিস্টারদের। এবার আসলে ন্যাশনাল মেটার্স অর ম্যাটেরিয়ালস অফ বাংলাদেশ। এখানে দেখো, হোয়াটস হোয়াট ইজ দি ন্যাশনাল সিম্বল অফ বাংলাদেশ? দ্যাট ইজ ওয়াটার লিলি বা শাপলা। এবং এটা সারাউন্ডেড বাই পেডি, পেডি ইয়ার্স ফ্লোটিং অন ওয়াটার। এটা হচ্ছে বাংলাদেশের যে ন্যাশনাল সিম্বল সেটা। তো আমরা দেখছিলাম ওইখানে ওই যে জুটের যে ইয়ে ছিল, তারপরে শাপলা ছিল, তারপরে নিচে পানি ছিল, মানে নদী নির্দেশ করতেছিল সেটাই। তারপর দেখো, হোয়াট ইজ দি ন্যাশনাল পার্ক অফ বাংলাদেশ? দ্যাট ইজ সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকাতে অবস্থিত। সোহরাওয়ার্দী উদ্যান হচ্ছে ন্যাশনাল পার্ক। ন্যাশনাল চিলড্রেন পার্ক অফ বাংলাদেশ ইজ চিলড্রেন পার্ক এট শাহবাগ ইন ঢাকা। হোয়াট ইজ দি ন্যাশনাল মস্ক অফ বাংলাদেশ? বাইতুল মুকাররম মস্ক। এরপর হচ্ছে তোমার ন্যাশনাল পয়েট কাজী নজরুল ইসলাম। এবং গেম হচ্ছে কাবাডি বা হাডুডু। তারপরে ন্যাশনাল ঈদগাহ হচ্ছে তোমার ঈদগাহ ফিল্ড নিয়ার হাইকোর্ট। ঠিক আছে। এবং বাংলাদেশের ন্যাশনাল মেমোরিয়াল যদি বলা হয় তাহলে হচ্ছে সাভার অবস্থিত। এইখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে, তার মধ্যে তোমরা এগুলো একটু মনে রাখবা। আরেকটা জিনিস বলো তো, ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন কোথায় অবস্থিত? বোটানিক্যাল গার্ডেন কোথায় অবস্থিত? মিরপুরে। গাজীপুর। হুম। বোটানিক্যাল গার্ডেন হচ্ছে মিরপুরে অবস্থিত। ন্যাশনাল জু কোথায় অবস্থিত? মিরপুরে তো। ইয়েস, ন্যাশনাল জু এর গেট হচ্ছে এক পাশে, ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেনের গেট হচ্ছে এক পাশে, মানে একটা একটার অপোজিট। তো এটা কোথায়? মিরপুরে অবস্থিত, মনে থাকে যেন, ভুল করো না আবার কেউ। সো আমরা ফার্স্ট ইন বাংলাদেশ এই পোর্শনটা থেকে শুরু করব নেক্সট লিঙ্কে। এই লিঙ্কের পিরিয়ড শেষ, আবার লিঙ্ক দিতে হবে। সবাই জয়েন করো। জি।
দেখো আরেকটা ইম্পর্টেন্ট টপিক দ্যাট ইজ ফার্স্ট ইন বাংলাদেশ, মানে বিউপিতে তোমার এই যে প্রথম কে কি করছে এটা থেকে তোমার একটা আমার কোশ্চেন থাকেই। তো এখানে দেখো ফার্স্ট ইন বাংলাদেশের মধ্যে ফার্স্ট প্রেসিডেন্ট কে, এটা এখন আসবে না। অ্যাক্টিং প্রেসিডেন্ট কে, দ্যাট ইজ সৈয়দ নজরুল ইসলাম। এবং প্রাইম মিনিস্টার হচ্ছে তোমার তাজউদ্দিন আহমেদ। তারপর দেখো এখানে একটা জিনিস আমি শুরুতে দিয়ে রাখছি, এটা খুব ইম্পর্টেন্ট, দ্যাট ইজ তোমার প্রথম প্রাইম মিনিস্টার, মহিলা প্রাইম মিনিস্টার কে, ফিমেল প্রাইম মিনিস্টার বাংলাদেশের। খালেদা জিয়া। হ্যাঁ, খালেদা জিয়া, মনে থাকে জানো। তারপর হচ্ছে তোমার বাজেট অ্যানাউন্সার হচ্ছে তাজউদ্দিন আহমেদ এবং স্পিকার হচ্ছে মোহাম্মদুল্লাহ। স্পিকার অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হচ্ছে শাহ আব্দুল হামিদ। তারপরে চিফ জাস্টিস হচ্ছে এএসএম সায়েম। ফিনান্স মিনিস্টার হচ্ছে ক্যাপ্টেন এম মনসুর আলী। এবং হোম মিনিস্টার হচ্ছে এইচ এম কামরুজ্জামান। তো তোমরা এখানে এই জিনিসগুলোর উপর বেশি এমফাসিস দিতে পারো, এইটা এটা, আর বাকিগুলা চাইলে স্কিপ করতে পারো, কারণ এইগুলা এখন আর ওইভাবে ভ্যালু অ্যাড করতেছে না। মানে এরা সবটাই একই টাইপের লোক হয়ে গেছে এখন। শেষের দিক থেকে আসতে পারে আর কি, যে মানে এই টপিকটাকে মুক্তিযুদ্ধের একটা টপিক হিসেবে ইম্পর্টেন্স দিয়ে এই যে এগুলা থেকে কোশ্চেন দিতে পারে আর কি, যেটা তোমার ওইভাবে তাদের প্রতি ডিরেক্টলি ইন্ডিকেট করবে না, বাট ইনডিরেক্টলি ওই ওই অবদানটা সম্পর্কে মিন করবে আর কি। তারপর আসলে তোমার ফিমেল পাইলট, ফার্স্ট ফিমেল পাইলট হচ্ছে বেগম, সরি বেগম না তো, কানিজ ফাতেমা রোকসানা। এবং হেড অফ দ্য আর্মি হচ্ছে এমডি আতাউল গনি ওসমানী। এবং হেড অফ এয়ারফোর্স হচ্ছে এ কে খন্দকার। ফিমেল সিটি মেয়র হচ্ছে ডক্টর সেলিনা হায়াত আইভি। ঢাকা সিটি মেয়র হচ্ছে আবুল হাসনাত। ইলিটারেসি ফ্রি ডিস্ট্রিক্ট, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইলিটারেসি ফ্রি ডিস্ট্রিক্ট প্রথম হচ্ছে তোমার মাগুরা। এবং এভারেস্ট সামিটার দ্যাট ইজ মুসা ইব্রাহিম। ঠিক আছে। আর বাংলাদেশের লাস্ট যে এভারেস্ট সামিটার তার নাম হচ্ছে বাবর। ঠিক আছে। ফিমেল এভারেস্ট সামিটার হচ্ছে নিশাত মজুমদার। ইলেকশন কমিশনার প্রথম ছিল কে, জাস্টিস মোহাম্মদ ইদ্রিস, মনে থাকে যেন। তারপর আসলে যে প্রথম নেভি ওয়ারশিপ হচ্ছে তোমার ভিএনএস পদ্মা। প্রথম অ্যাক্ট্রেস দ্যাট ইজ বনানী চৌধুরী। ফ্ল্যাগ রাইজ করা হয়েছে 2রা মার্চ, এটা আমরা দেখলাম কে রাইজ করছেন, এস এম আব্দুর রউফ। সর্বপ্রথম মুদ্রা ইন্ট্রোডিউস করা হয়, মুদ্রা, এই যে আমরা কয়েন ব্যবহার করি না, কয়েন, টাকা, 1 টাকা কয়েন, 2 টাকার কয়েন, 5 টাকার কয়েন। তো এইগুলা সর্বপ্রথম তোমার ইন্ট্রোডিউস করা হয় 4ই মার্চ। এই জন্য বাংলাদেশের মুদ্রা দিবস যদি আসে, মুদ্রা দিবস, মুদ্রা দিবস, এটা হচ্ছে 4ই মার্চ, মনে থেকে যেন। ফার্স্ট গ্র্যান্ড মাস্টার হচ্ছে নেয়াজ মোরশেদ। গ্র্যান্ড মাস্টার কথাটা কিসের সাথে সম্পর্কিত? দাবা খেলার সাথে সম্পর্কিত। দাবা। হ্যাঁ। তারপর দেখো মিউজিয়াম হচ্ছে বরেন্দ্র মিউজিয়াম, যেটা 1910 সালে প্রতিষ্ঠা পাইছে, কোথায় অবস্থিত? রাজশাহীতে অবস্থিত। এবং গ্রাউন্ড স্টেশন হচ্ছে সর্বপ্রথম দ্যাট ইজ রাঙামাটির বেতবুনিয়া। তারপর ইপিজেড হচ্ছে সর্বপ্রথম কোনটা? চট্টগ্রাম। ওকে, টোটাল ইপিজেড কয়টি? 10টি, তার মধ্যে 8টা হচ্ছে সরকারি, 2টা হচ্ছে বেসরকারি। এবং কৃষিভিত্তিক ইপিজেড বলা হয় কোনটাকে? উত্তরা ইপিজেড কে, বা নীলফামারী অবস্থিত যেটা। প্রথম গ্যাস ফিল্ড হচ্ছে হরিপুর, সিলেটে অবস্থিত। অয়েল ফিল্ড হচ্ছে তাও হরিপুর, সিলেটে অবস্থিত। ইনিমি ফ্রি ডিস্ট্রিক্ট দ্যাট ইজ যশোর। সর্বপ্রথম শত্রুমুক্ত জেলা হচ্ছে কোথায়? যশোরে। এবং সর্বপ্রথম তোমার সশস্ত্র প্রতিরোধ গড়ে ওঠে কোথায়? সশস্ত্র, গাজীপুরে। গাজীপুর। সশস্ত্র প্রতিরোধ বানানো হয়েছে কিনা কে জানে। সশস্ত্র প্রতিরোধ গড়ে ওঠে, সেটা হচ্ছে তোমার জয়দেবপুর, গাজীপুরে। জয়দেবপুর, বেঙ্গল গাজীপুর। মানে মুক্তিযুদ্ধের সময় এখান থেকে সর্বপ্রথম হাতিয়ার, তারপরে বন্দুক নিয়ে পাকিস্তানিদেরকে দৌড় দেওয়া হয়েছিল। তারপর দেখো ওয়ান ইসলাম, ওয়ান ডিস্ট্রিক্ট দ্যাট ইজ ভোলা। আই ডোন্ট নো এটা কেন অনলি, অনলি আইল্যান্ড ডিস্ট্রিক্ট ইসলাম, কি লিখছে এখানে আমি বুঝতেছি না। এটা হচ্ছে হয়তো তোমার অনলি আইল্যান্ড ডিস্ট্রিক্ট দ্যাট ইজ ভোলা, মানে একমাত্র দ্বীপ জেলা হচ্ছে ভোলা। ফিমেল ফরেন মিনিস্টার দ্যাট ইজ ডক্টর দীপুমণি। এবং ইকো পার্ক হচ্ছে সীতাকুণ্ড। প্রথম ইকো পার্ক কি? সীতাকুণ্ড। এই সীতাকুণ্ডের এই যে ইকো পার্কটা বা সীতাকুণ্ডে একটা পাহাড় আছে, সেই পাহাড়টার নাম কি? চন্দ্রনাথ। চন্দ্র, হ্যাঁ চন্দ্রনাথ পাহাড়। এই চন্দ্রনাথ পাহাড়ের যে ঝর্ণাটা সেটাকে কি বলা হয়? উষ্ণ পানির গরম, ঝর্ণা। গরম পানির ঝর্ণা বা উষ্ণ পানির ঝর্ণা। গরম আর উষ্ণ একই কথা, উষ্ণ পানির ঝর্ণা। তারপরে এইটার অপোজিটেই একটা সি বিচ আছে, সেই সি বিচটার নাম হচ্ছে গুলিয়াখালী সি বিচ। গুলিয়াখালী সি বিচ। হ্যাঁ। তারপর দেখো মডেল থানা হচ্ছে ভালুকা।
ফার্স্ট মেট্রো রেল হচ্ছে ঢাকা মেট্রো রেল, এবং ফার্স্ট টানেল হচ্ছে বাংলাদেশ বঙ্গবন্ধু টানেল, কর্ণফুলী টানেল বলা হচ্ছে, এটা কর্ণফুলী, এটা থেকে আসবে না। এবার আসলে তোমার ফার্স্ট ইন বাংলাদেশের ভিতরে আরো কিছু ইম্পর্টেন্ট টপিক, যে সর্বপ্রথম ন্যাশনাল ইলেকশন হয়েছিল 7ই মার্চ 1973-এ, এবং সর্বপ্রথম তোমার আদমশুমারি হয় হচ্ছে 1974-এ। ঠিক আছে, এই তো। তারপর আসলে ঢাকা ফার্স্ট ক্যাপিটাল হয় 1610 সালে, যখন সেটার নাম ছিল কি, জাহাঙ্গীরনগর, এবং সেটা কে করেন, সেটা হচ্ছে ইসলাম খান। ওকে। তারপর দেখো, ঢাকা ইউনিভার্সিটির প্রথম ভিসি কে, স্যার P.J. হার্টস। এডুকেশন কমিশন চেয়ারম্যানের নাম কি ছিল সর্বপ্রথম, ডক্টর কুদরতে খুদা। তারপর দেখো, ফার্স্ট এভার নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, দ্যাট ইজ রূপপুর পাওয়ার প্ল্যান্ট, ঈশ্বরদীতে অবস্থিত। এবং এই যে ঈশ্বরদী হচ্ছে একটা ইউনিয়ন, সরি, ঈশ্বরদী হচ্ছে একটা উপজেলা, হ্যাঁ। আর এই যে রূপপুর, এটা হচ্ছে একটা ইউনিয়ন। আর এখানে কারা এটা করতেছে, এটা হচ্ছে রাশিয়ার রোসাটম কোম্পানি করতেছে। তো মনে থাকে যেন যা বলছি। তারপরে ফার্স্ট ইউনিভার্সিটি টু ইন্ট্রোডিউস প্যাটার্নাল লিভ ফর দ্য ফার্স্ট টাইম ইন বাংলাদেশ, দ্যাট ইজ রবীন্দ্র ইউনিভার্সিটি। এটা প্যাটার্নাল দিচ্ছে, মানে পিতৃকালীন ছুটি। ফার্স্ট এলিফ্যান্ট ওভারপাস অফ বাংলাদেশ ইজ লোকেটেড ইন কোথায়? তো এলিফ্যান্ট ওভারপাস তো বোঝোই, তোমার ওই যে, যাতে করে এলিফ্যান্টরা এক এক মানে যাতায়াত করতে পারে, যে এরিয়াগুলোতে এলিফ্যান্ট বেশি। তো এইটা তোমার হচ্ছে মেইনলি শুরু হয়েছে তোমার এই যে লোহাগাড়া, বা তোমার ডোহাজারা একটা জায়গা আছে না চট্টগ্রামের, ওইখান থেকে শুরু হয়, সেটা কক্সবাজার পর্যন্ত গেছে। হ্যাঁ। তো অনেক সময় অপশনের মধ্যে কক্সবাজার এবং চট্টগ্রাম দুইটি অপশনে থাকতে পারে, তাহলে কোনটাকে আমরা দিব? ফার্স্ট এলিফ্যান্ট ওভারপাস অফ বাংলাদেশ কোথায় অবস্থিত? তো আমার কাছে মনে হয় যেহেতু শুরু হয়েছে চট্টগ্রাম থেকে, তাহলে এটাই দেওয়া উচিত। কথাটা কি বুঝছো? এটা বিউপির হ্যাঁ, কোশ্চেন বুঝতে কিন্তু, পারছি। এটা বিউপির কোশ্চেন, এই জন্যই। গতবারই আসছিল এটা। হ্যাঁ, হ্যাঁ। আর ফার্স্ট ইন এশিয়া হচ্ছে এটা, মানে এটা অনেক বড়, এটা এশিয়াতে সর্বপ্রথম এরকম এলিফ্যান্টের জন্য। এই যে এর এখন এ- লাস্ট এ- তিনটা লাইনে গতবারের কোশ্চেন, প্রশ্নটাও হ্যাঁ, হ্যাঁ। আসছে, রবীন্দ্র ইউনিভার্সিটিও ছিল তোমাদের। এগুলো সব ধরো রিসেন্ট টপিক, এই কিন্তু যে সেখানে মনে তখন হয় সময়, কক্সবাজার ছিল উত্তর। হ্যাঁ, সময় টিভিতে তোমার সবগুলা, এই যে এইগুলা ছিল নিউজগুলা, রিসেন্ট টপিকের কোশ্চেন। ঠিক আছে, রিসেন্ট পার্ট, তখন এটা সর্বপ্রথম করা হয়েছে। এবার আসো তোমার ফার্স্ট ইন বাংলাদেশের মধ্যে আরো কিছু জিনিস, যে গভর্নর অফ বাংলাদেশ ব্যাংক, দ্যাট ইজ A.N.M. হামিদুল্লাহ, এবং অ্যাটর্নি জেনারেল হচ্ছে M.S. খন্দকার। ফার্স্ট বাংলাদেশকে রিকগনাইজ করেছিল ভুটান 6 ডিসেম্বর 1971-এ। এবং বাংলার বাংলার সর্বপ্রথম মুভি যেটা, সেটা হচ্ছে মুখোশ। বাংলাদেশ সর্বপ্রথম অলিম্পিকে পার্টিসিপেট করে 1984 সালে 23তম আসরে, যেটা হচ্ছে কোথায় হয়েছিল, লস অ্যাঞ্জেলস হয়েছিল। এবং পার্টিসিপেশন ইন কমনওয়েলথ গেমস, দ্যাট ইজ 1978-এ। তো এই যে এই ইনফরমেশন গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এখানকার, মনে থাকে যেন। বিশেষ করে তোমার এই যে 6 ডিসেম্বর ভুটানের স্বীকৃতি, মুখোশ সর্বপ্রথম, পার্টিসিপেশন অলিম্পিক, পার্টিসিপেশন কমনওয়েলথ গেমস। তারপর ওয়ার্ল্ড কাপ ক্রিকেটে হচ্ছে তোমার 1999 সেভেন্থ ওয়ার্ল্ড কাপে ওডিআই স্ট্যাটাস পাইছে 97-তে। টেস্টের স্ট্যাটাস পাইছে হচ্ছে 2000 সালে। তো 97 একটা, 2000 একটা, এটা একটা 2020 জুন, সরি 26 জুন। তো এই যে ইনফরমেশন গুলো, এগুলো একটু বেশি ইম্পর্টেন্ট, যে মনে রাখবা, সব এখান থেকে কোশ্চেন দেয়। এবার আসো গ্রেটেস্ট ইন বাংলাদেশ। গ্রেটেস্ট এর মধ্যে তোমার আর্টিস্টের নাম আসলে অবশ্যই আসবে জয়নুল আবেদিন। এবং আমাদের যে সংবিধানটা আমরা দেখছিলাম, যে হাতে লিখিত যে সংবিধান, সে সংবিধানের, হাতে লিখিত সংবিধানের চারপাশে যে ডিজাইনটা ছিল, সে ডিজাইনটা কে করছে? এই জয়নুল আবেদিনই করেছে। জয়নুল এবং আবেদিন। পোয়েটের ক্ষেত্রে দেখো কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের যদি বলি, তার সম্পাদিত পত্রিকা কয়টা? 3টা। এটা বিউপির কোশ্চেন। তিনটা। কি কি বলতো? ধূমকেতু, নবযুগ, লাঙল, লাঙ্গল। ধূমকেতু। আর হচ্ছে নবযুগ। আর এমনিতে তিনি, এই যে নিষিদ্ধ গ্রন্থ, এটা একটা টপিক, তার এখান থেকে কোশ্চেন দেয়। তারপরে তার তোমার আর কি আছে, কাজী নজরুল ইসলাম তো তার যে উপন্যাস 3টা, সেই উপন্যাস 3টা কি কি বলতো? বাকুম, ওই যে বাঁধনহারা, বাদুড়ানা, কোয়েলিকা, মৃত্যুকুদা, কুহেলিকা। মৃত্যুকুদা। ইয়েস, বাঁধনহারা, মৃত্যুক্ষুধা এবং কুহেলিকা, মনে থাকার জন্য এগুলো থেকে কোশ্চেন দেয় কিন্তু। পোয়েটেসের মধ্যে আসো, দ্যাট ইজ বেগম সুফিয়া কামাল। ঠিক আছে, ওনার বাড়ি বরিশালে। তারপরে তোমার ওনার একটা কবিতা তোমাদের পাঠ্য বইতে আছে, সেটা কোনটা যেন, সেটা হচ্ছে ওই যে তাহারই পরে মনে, তাই না? ওইটা। তারপর হচ্ছে লিঙ্গুইস্ট, দ্যাট ইজ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, সংক্ষেপে আমি তাকে বলি DMS। ঠিক আছে। উড আর্টিস্ট, দ্যাট ইজ অলোক রয়। কার্টুনিস্ট, দ্যাট ইজ রফিকুন নবী। সিনেমাটোগ্রাফার, সেটা হচ্ছে জহির রায়হান। এই যে তোমার আরেক ফাগুন, তারপরে স্টপ জেনোসাইড, প্রামাণ্য চলচ্চিত্র, ডকুমেন্টারি ফিল্ম, সবগুলা কার? জহির রায়হানের। স্কাল্পচার হচ্ছে কে? ফজলুর রহমান খান, স্কাল্পচার বা ভাস্কর। তারপর মডার্ন পোয়েট হলে কার নাম আসবে? জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশ। সুইমার হচ্ছে ব্রজেন দাস।
হাইয়েস্ট মাউন্টেন দ্যাট ইজ তাজিংডং বা বিজয়, এবং হাইয়েস্ট হিল বললে হবে গিয়ে কি গারো পাহাড়, গারো। হাইয়েস্ট বিল্ডিং হচ্ছে বিবি, হাইয়েস্ট ট্রি হচ্ছে বইলাম, লংগেস্ট রিভার হচ্ছে আগে মেঘনা ছিল, এখন কোনটা, এখন হচ্ছে পদ্মা, মনে থাকে যেন পদ্মা, নট মেঘনা, মেঘনা নাই। তারপর হচ্ছে লার্জেস্ট আইল্যান্ড হচ্ছে ভোলা, সবচেয়ে বড় আইল্যান্ড কোনটা, ভোলা। এরপর আসো যে আইল্যান্ড ইন বাংলাদেশের টপিক গুলো, এখানে তোমার অনেকগুলো জিনিস আমরা পড়বো। বলো তো, কটকা, কটকা কোথায় অবস্থিত, কটকা, কটকা কোথায় অবস্থিত? তারপরে এই যে এলিফ্যান্ট পয়েন্ট কোথায় অবস্থিত বলো? এলিফ্যান্ট পয়েন্ট কক্সবাজার। হিরন পয়েন্ট কোথায় কটকা অবস্থিত বলো? হিরন পয়েন্ট কোথায় অবস্থিত? কটকা আর হিরন পয়েন্ট দুইটি হচ্ছে সুন্দরবনে অবস্থিত, ঠিক আছে। এলকো পয়েন্ট সেটাও সুন্দরবনে অবস্থিত। আর শুধুমাত্র এলিফ্যান্ট পয়েন্ট এটা হচ্ছে কক্সবাজারে অবস্থিত। একটু পরে আমরা ওগুলো দেখবো, ওগুলো খুব ইম্পর্টেন্ট, বিউপিতে এখান থেকে কোশ্চেন আসছে। সো দেখো, এ পিচ অফ ল্যান্ড সারাউন্ডেড বাই ওয়াটার দ্যাট ইজ কল্ড আইল্যান্ড। আইল্যান্ড কি, যেটা হচ্ছে তোমার চারপাশেই পানি দিয়ে ঘেরা, সেটা। দি লার্জেস্ট ডেল্টা আইল্যান্ড ফরেস্ট দ্যাট ইজ সুন্দরবন। বাংলাদেশের লার্জেস্ট আইল্যান্ড কোনটা, সেটা হচ্ছে ভোলা। এবং আদার নেম অফ ভোলা ডিস্ট্রিক্ট দ্যাট ইজ শাহবাজপুর। ঠিক আছে, আমার বাসা কোথায় বলো তো? আমার বাসাও কিন্তু ভোলাতে। তারপর আসো ভোলা। নিঝুম দ্বীপ। নিঝুম দ্বীপ হচ্ছে তোমার নোয়াখালীতে অবস্থিত। এটাও বিউপির একটা কোশ্চেন যে নিঝুম দ্বীপ কোথায় অবস্থিত। নোয়াখালী ইন দ্য বে অফ বেঙ্গল, মানে বঙ্গোপসাগরের দিকে। এ কালেকশন অফ আনকাউন্টেবল আইল্যান্ড দ্যাট ইজ সুন্দরবন। ঠিক আছে। তারপর আসলে আইল্যান্ড হ্যাজ এ, একটা আইল্যান্ড আছে যেখানে একসময় তোমার লাইট হাউস ছিল, দ্যাট ইজ কুতুবদিয়া। ঠিক আছে, কুতুবদিয়া। এখানে ওই যে নাবিকরা আইসা যখন এখানে লাইট হাউস দেখে বুঝতে পারতো যে এখানে পোর্ট আছে, এখানে এই করতে হবে। দি অনলি হিলি আইল্যান্ড বা পাহাড়ি আইল্যান্ড সেটা কোনটা, সেটা হচ্ছে মহেশখালী। আর একটা হচ্ছে সি কোরাল আইল্যান্ড, সেটা কোনটা বলো তো? সেন্ট মার্টিন। সেন্ট মার্টিন। সেন্ট মার্টিনের অপর নাম কি? নারিকেল জিঞ্জিরা। এবার আসো তোমার নেক্সট, দ্যাট ইজ এই যে অনলি সি ব্রেন কোরাল আইল্যান্ড দ্যাট ইজ সেন্ট মার্টিন। এটার এরিয়া হচ্ছে 8 স্কয়ার কিলোমিটার। অপর নাম হচ্ছে নারিকেল জিঞ্জিরা। এবং এলিফ্যান্ট পয়েন্ট কোথায় অবস্থিত? কক্সবাজারে অবস্থিত এলিফ্যান্ট পয়েন্ট। এবং একদম ঠিক বর্ডার সাইডে, একদম মানে সাইড বরাবর সাগরের ওই সাইডটাতে। শুভলং ওয়াটারফল সিচুয়েটেড কোথায়? রাঙামাটিতে অবস্থিত শুভলং ঝর্ণা, শুভলং ঝর্ণা। আমি রাঙামাটিতে যখন ঘুরতে গেছিলাম, ওই যে ঝুলন্ত ব্রিজ ছিল, তারপর ওইদিকে যে লেকটা, এটা কি লেক বলে রাঙামাটিতে? কাপ্তাই লেক। হ্যাঁ, কাপ্তাই লেক। তো ওইটা পাড়ি দিয়ে যখন ওই সাইডে গিয়ে শুভলং ঝর্ণা দেখতে গেছি, শীতকাল ছিল তো, দুই ঝর্ণা দিয়ে ট্যাপ ট্যাপ করে পানি পড়তেছে, মানে পড়েই না, পানি শুকিয়ে গেছে ঝর্ণা। তো হয়তো ওই যে বর্ষাকালে ঝর্ণা ঠিকঠাক থাকে, পরে আর থাকে না। তারপর দেখো, অ্যানাদার নেম অফ পূর্বাশা আইল্যান্ড দ্যাট ইজ সাউথ তালপাট্টি দ্বীপ। এটার আরেকটা নাম হচ্ছে নিউ মুর। ঠিক আছে, এটা এখন তলায় গেছে। এটা ভারত এবং বাংলাদেশের মাঝখানে ডিসপিউটেড ছিল, মানে ভারতে বলতেছে আমাদের, বাংলাদেশে বলতেছে আমাদের। মাঝখান থেকে পানি আইসা আল্লাহ করতেছে কারা এটা ডুবাইতেছে, তখন পানিতে ডুবাই দিচ্ছে। দ্যাট ইজ দ্য সিনারিও। তারপর দেখো, অবশ্য কারণা হ্যাঁ কি, তো বলছে ও কারণ না। পানিতে বেদটা তলায় তুমি বলে গেছে না, দাও আমি তারপর কার। বলতেছে, হ্যাঁ পরে বলতেছে যে ও কারণা, ভারতেরও না বাংলাদেশেরও না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে একটা ভিডিওর কথা মনে পড়ে গেছে বুঝছো। মানে এক মেয়ে, এখন দুইজন আসছে তাকে প্রপোজ করতে। তো দুইজনই নাকি তাকে পছন্দ করে। পরে মেয়ে বললো যে ঠিক আছে, তোমরা দুইজনে আমার হাত ধরে টানাটানি করো। তো তখন এই টানতে ছিল, পরে একজনে হাত ছেড়ে দিছে, তো আরেকজনে নিয়ে মানে খুশি হয়ে গেছে যে এখন তো আমার কাছে চলে আসছে। পরে মেয়ে জিজ্ঞেস করছে যে আচ্ছা, তুমি আমার হাত ছেড়ে দিছো কেন? ও তোমার যে কষ্ট হইতেছে জন্য তোমার হাত ছেড়ে দিছি। পরে পরে মেয়ে বলছে হ্যাঁ, তাহলে তুমি সত্যিকারে কি হচ্ছে প্রেমিক, তখন তার সাথে চলে গেছে। এই হচ্ছে সিনারিও। তো এরকম আর কি, যদি এক্ষেত্রে এরকম হয় নাই, এক্ষেত্রে তোমার পানিতেই ডুবে গেছে। তারপর দেখো, চন্দ্রদ্বীপ। চন্দ্রদ্বীপ কিসের পূর্ব নাম, বরিশালের পূর্ব নাম? এটা প্রচুর আসে পরীক্ষায়, যে বরিশালের পূর্ব নাম কি, সেটা হচ্ছে চন্দ্রদ্বীপ। আচ্ছা, এই যে আরেকটা আছে তোমার, যদি বলি সাউথ তালপাটি দ্বীপ, এটা তোমার কোন নদীর মোহনায়? এটা হচ্ছে তোমার হারিয়াভাঙ্গা নদীর মোহনায়। তার মানে এই যে হারিয়াভাঙ্গা নদীর বিশেষত্ব হচ্ছে যে বাংলাদেশ এবং ভারতের মাঝখানে এটা ডিভাইড করে, ইন্ডিয়া IND, ঠিক আছে, এটা ডিভাইড করে হারিয়াভাঙ্গা নদী। ইন্ডিয়া বানান যখন আমার ভুল হয় না, তখন ভালোই লাগে। তারপর দেখো, চর কুকরি, মুকরি, চর ফেশন, চর নিউটন, চর জব্বার, এগুলা কোথায় অবস্থিত? সবগুলা দেখো ভোলাতে অবস্থিত। তো এখান থেকে কোশ্চেন আসতে পারে কোনগুলো, এই যে চর কুকরি মুকরি খুব ইম্পর্টেন্ট, চর ফেশন ইম্পর্টেন্ট, চর নিউটন ইম্পর্টেন্ট, চর জব্বার এটা কম ইম্পর্টেন্ট আর কি। তো সবই দেখো ভোলাতে অবস্থিত।
আর এই চরপেশনই তোমার হচ্ছে একটা টাওয়ার আছে খুবই বড়। আমি কয়েকদিন আগে গেছিলাম ওদিকে ঘুরতে। তারপরে ওই যে কিছু ছবি দিলাম না আমার কলেজের ব্যবসায়ীদের কিছু বড় ভাইরা আসছিল ঘুরতে পাবনা থেকে। পরে ওনাদের সাথেই পরে এদিকে ঘুরতে গেছিলাম চরপেশন, এখানে জ্যাকব টাওয়ার বলে ওটারে। জ্যাকব হচ্ছে ওখানকার এমপি ছিল আগে, ওর নাম অনুযায়ী জ্যাকব টাওয়ার দিছে। ও এখন পুলিশের হেফাজতে, মানে গ্রেফতার হয়েছে, পালাই যাওয়া দিচ্ছে, ধরে বলছে পুলিশে। এই তারপর হচ্ছে তোমার আরো কিছু জায়গা আছে সুন্দর সুন্দর, এই আর কি। তারপর আসলে যে ভাসানচর, ভাসানচর কোথায় অবস্থিত? দ্যাট ইজ হাতিয়া, নোয়াখালীতে অবস্থিত। দুবলার চর খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে সুন্দরবনে অবস্থিত, বাগেরহাটের দিকে। বাগেরহাটের আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে, এখানে কি আছে বলতো? মসজিদ কোনটা? ষাট ষাট গম্বুজ গম্বুজ। মসজিদ। ষাট হ্যাঁ গম্বুজ মসজিদ। 60, মানে 60, মূর্ধন্য 61, 60, আমি শুরুতে 7 লিখে ফেলছিলাম। 60 গম্বুজ মসজিদ, ঠিক আছে। যে দুবলার চর এটা কোথায় অবস্থিত? এটা বাগেরহাটের সুন্দরবনে অবস্থিত। মুহুরীর চর এটা হচ্ছে ফেনীতে অবস্থিত। নির্মলার চর এটা হচ্ছে রাজশাহীতে অবস্থিত। পাটনি চর এটা হচ্ছে তাও সুন্দরবনে। চর আলেকজান্ডার সেটা হচ্ছে লক্ষ্মীপুরে অবস্থিত। ইনফ্যাক্ট এই যে লক্ষ্মীপুর থেকে তোমার যারা ভোলাতে যায় তারা এই আলেকজান্ডার হয়েই যায় আর কি। আলেকজান্ডার থেকে ছোট লঞ্চ আছে, সেখান থেকে ডিরেক্ট আমাদের ভোলাতে গিয়া ল্যান্ড করে, এই আর কি। ল্যান্ড না তো পোর্ট করে। তারপর আসলে তোমার আইল্যান্ড ইন বাংলাদেশ, আরো কিছু ইনফরমেশন যে এখানে আমরা ডিস্ট্রিক্ট ওয়াইজ যে কোন ডিস্ট্রিক্টে কোন আইল্যান্ড গুলো আছে। তো এখানে দেখো এই যে সেন্ট মার্টিন, তারপরে তোমার সেরাদ্বীপ, কুতুবদিয়া, মহেশখালী, এই চারটাই সবগুলোই দেখো তোমার, ইনফ্যাক্ট কক্সবাজার নিজেও সবগুলোই তোমার কক্সবাজার জেলাতে, ঠিক আছে। এবং ইনফরমেশনের ক্ষেত্রে সেন্ট মার্টিন দেখো এটা নাফ নদীর তীরে অবস্থিত, অনলি সি কোরাল আইল্যান্ড, এবং এটার এরিয়া হচ্ছে, এটা এরিয়া কতটুকু, 8 স্কোয়ার কিলোমিটার। এটার অপর নাম হচ্ছে নারিকেল জেনজিরা। সেরাদ্বীপের কথা যদি বলি, এটা হচ্ছে একদম দক্ষিণে, মানে এরপরে আর কিছু নাই সেরাদ্বীপ। ধরো বাংলাদেশের ইয়েটা এইভাবে এখানে গিয়ে শেষ, আর ছেড়ে বছর তারপরে গিয়ে আলাদা হবে এখানে, না একদম লাস্টে গিয়ে আলাদা হবে, এই জন্য ছেড়াদ্বীপ বলা হয়, মানে এখান থেকে ছাড়া। তারপর হচ্ছে তোমার কুতুবদিয়া হচ্ছে লাইট হাউস আছে। তারপরে দেখো তোমার মহেশখালী হচ্ছে মাউন্টেইন আইল্যান্ড অফ বাংলাদেশ বা হিলি আইল্যান্ড অফ বাংলাদেশ। এখানে আদিনাথ মন্দির আছে, ঠিক আছে, আদিনাথ মন্দির। তারপরে সোনাদিয়া হচ্ছে পটুয়াখালীতে অবস্থিত, যেটার স্কোয়ার হচ্ছে 9 স্কোয়ার কিলোমিটার, এবং এটা ফিশিং এবং মাইগ্রেটরি বার্ডের জন্য বিখ্যাত। এখানে ডিপ সি করা হইতেছে, ডিপ সি পোর্ট, ঠিক আছে। গভীর সমুদ্র বন্দর পটুয়াখালীতে সোনাদিয়াতে করা হচ্ছে। এটাকে বলা হয় আইল্যান্ড অফ মিরাকেল। তারপর আসলে যে তোমার নিঝুম দ্বীপ, সন্দ্বীপ, সন্দ্বীপ হচ্ছে চট্টগ্রামে, ফেমাস ফর শিপ বিল্ডিং, এখানে জাহাজ নির্মাণ করা হয় সন্দ্বীপে। আর নিঝুম দ্বীপ নোয়াখালীতে অবস্থিত। এটা হচ্ছে মেঘনা নদীর তীরে, এবং এটার ওল্ড নেম হচ্ছে বালুয়ার চর, বালুয়ার চর, ঠিক আছে। এই যে 1970-এর সাইক্লোন হয়েছিল না, তখন এটা এখানকার মানুষজন অনেক বেশি হয়েছিল আর কি, কি বলে, ক্ষতিগ্রস্ত হয়েছিল। তারপরে ভোলার ক্ষেত্রে আসো, ভোলা ভোলা জেলাতে অবস্থিত, ভোলা নিজেই একটা দ্বীপ। সো এটা মেঘনা নদীর ব্যাংকে অবস্থিত বা তীরে অবস্থিত, এবং অনলি আইল্যান্ড ডিস্ট্রিক্ট, মানে এটা একমাত্র দ্বীপ জেলা, এবং লার্জেস্ট আইল্যান্ড ডিস্ট্রিক্ট অফ বাংলাদেশ। এবং ওল্ড নেম হচ্ছে শাহবাজপুর। এটাকে বলা হয় কুইন অফ আইল্যান্ড, বা তোমার কি দ্বীপের রানী বলা হয় ভোলাকে। ভোলা সম্পর্কে যদি একটু আমি টুকটাক বলি, ভোলার সবই ভালো, ঠিক আছে। ইভেন ভোলাতে এই যে যারা লঞ্চে যাতায়াত করার, মানে করোনি কখনো তো, লঞ্চের জার্নিটা অনেক মজার। নাই ফিল লাইক যেটা অনেক মজার অন্যান্য জার্নি থেকে। আমার কাছে বাস জার্নি খুবই বিরক্তিকর লাগে, তো সেই জায়গা থেকে তোমার লঞ্চের জার্নি বেস্ট। মানে কেবিন আছে, তারপরে নদী পথে সুন্দর মতো যাওয়া যায়, রাত্রে খাওয়া আছে, খাওয়া দাওয়া করবে স্টিল। অনেকে তো যখন গ্রুপ ওয়াইজ যাওয়া হয় আর কি বাসায় মাঝে মধ্যে, তখন ধরো খুব মাস্তি চিল করে যাওয়া যায়। অনেকে কার্ড খেলে, যদিও ইয়ে থাকে খালি কথন পর পর বলে যে কার্ড খেলা নিষেধ, কিন্তু কে শুনে কার কথা। আড্ডা দেওয়া যায়, গল্প করা যায় ফ্রেন্ডরা মিলে, ভালোই। তারপর আসলে তোমার মনপুরা, মনপুরা ভোলাতে অবস্থিত। মনপুরা আমি এখনো যাইনি। আমার আম্মু, তারপরে আব্বু আর ছোট বোন গেছিল, ওনাদের স্কুল থেকে একটা ইয়ে ছিল, মানে ট্যুরের মতো ছিল, যার সাথে গেছে, আমি যাওয়া হয়নি আর। মনপুরা নাকি অনেক সুন্দর। ইনফ্যাক্ট এই মনপুরাতে একটা জিনিস আছে, মনপুরাতে হচ্ছে হ্যাঁ তোমার হরিণ আছে, হরিণ প্লাস কুকুর। পর্তুগিজ। হ্যাঁ পর্তুগিজরা একসময় ছিল এখানে, সেটা ঠিক আছে, এটা থেকে বিপরীতে না জানি কোন জায়গায় বিশেষ আসছিল। তো মনপুরাতে হচ্ছে হরিণ আর কুকুরের মাঝখানে ঝগড়া বাঁধে। তো হচ্ছে আমি যখন খুলনা ভার্সিটিতে ছিলাম, তখন আমাদের একটা ভাইবা হয়েছিল, ভাইভাতে জিজ্ঞেস করছিল যে তুমি তোমার বাসা কোথায়, মানে আমাকে ভাইভাতে একাডেমিক কোনো কোশ্চেনই করে নাই। প্রথমে পরিচয় দিছি, পরে বলতে সিফাত তোমার বাসা কোথায়, পরে বললাম ভোলাতে, পরে বললো যে ভোলাতে কোন কোন ফরেস্ট এরিয়া আছে। পরে কিছু না পেয়ে আমি বলে দিলাম যে ভোলাতে তো ফরেস্ট এরিয়া আছে, মনপুরা আছে, এই আছে। মনপুরা মনপুরা গেছো? আমি তো যাইনি কোনোদিন। আমি বলি, হ্যাঁ গেছি।
বরফে গিয়ে কি দেখছো? তোমাকে দেখছি এরকম এরকম দেখছি। পরে কয় সেখানে এই যে মানে একটা খুব ইয়ে আছে যে তোমার হরিণ আর কুকুরের ঝগড়া বাঁধে, এই জিনিসটা কি দেখছো তুমি ওইখানে গিয়া? তুমি ওখানে আসো, ওই সময় আমার সামনে তো পড়ে নাই এই, কিন্তু অ্যাকচুয়ালি তো আমি যাই নাই কখনো। ওইখানে নাকি হরিণ আর কুকুরের খুব ঝগড়া বাঁধে, বুঝছো? ও মাঝে মধ্যে এরকম মিথ্যা বলা যায় আছে ভাইবা বোর্ডে, ঠিক আছে? এখন তুমি যদি বলাতে থাকো, তুমি মন পড়ে যাও না, তাহলে তুমি কি করছো? সারাক্ষণ রুমের মধ্যে বসেছিলা? তাহলে তো বাদ তুমি, সেই জন্য বলতে হবে ঠিকঠাক। তারপর দেখো তোমার সাউথ তালপাট্টি দ্বীপ, এটা তো জানোই, এটা এখন পানিতে ডুবে গেছে। হারিয়াভাঙ্গা নদীর তীরে অবস্থিত, 28 স্কয়ার কিলোমিটার। পূর্ব নাম নিউমুর বা পূর্বাশা, এবং বিটুইন বাংলাদেশ এবং ইন্ডিয়ার মাঝখানে এটা। ডিসঅ্যাপিয়ার্ড অন মার্চ 2010, এই যে দেখো 2010 সালেই সেটা ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে। সাতক্ষীরা অবস্থিত ছিল। এবার সি বিচে বাংলাদেশের মধ্যে আরো কিছু ইনফরমেশন, যে কুয়াকাটা সি বিচ কোথায় অবস্থিত? এটা অবশ্যই পটুয়াখালীতে অবস্থিত। তো এটাকে কি বলা হয়, ডাকনাম কি বলো তো? খুবই খুবই ইম্পর্টেন্ট, বিউপিতে এখান থেকে আসছে। হুম, ডটার অফ দা সি, বা সাগর কন্যা। পটুয়াখালীকে কি বলা হয়? সাগর কন্যা বলা হয়। কুয়াকাটা একই নাম। এখানে তোমার একই সাথে সূর্য উদয় এবং সূর্য অস্ত দুইটাই দেখা যায়, সানসেট এবং সানরাইজ দুইটাই দেখা যায়। আর কুয়াকাটা আসলে অনেক সুন্দর, এখানে অনেক জায়গা আছে। কুয়াকাটার ওদিকে, পটুয়াখালীর ওদিকে একটা ইয়ে আছে তোমার, মানে বৌদ্ধদের যে ইয়ে আর কি, বিহার, ওই বিহারটার নাম কি? সীমা বৌদ্ধ বিহার মেবি। ঠিক আছে, সীমা বৌদ্ধ বিহার পটুয়াখালীতে অবস্থিত। তারপর দেখো কক্সবাজার, সেটা হচ্ছে কক্সবাজার অবস্থিত। টেকনাফ বিচ কক্সবাজার অবস্থিত। ইনানি বিচ কক্সবাজার অবস্থিত। পতেঙ্গা হচ্ছে চট্টগ্রামে অবস্থিত। পার্কি বিচ চট্টগ্রামের আনোয়ারাতে অবস্থিত। এবং গুলিয়াখালী সি বিচ, সেটা হচ্ছে সীতাকুণ্ডে অবস্থিত। যদি সীতাকুণ্ড অপশন না থাকে তাহলে চট্টগ্রাম হবে, এই আর কি। কারণ সীতাকুণ্ড নিজেই চট্টগ্রামের আন্ডারে পড়ছে তাই। তো এই যে এখানকার সি বিচের নামগুলো, এগুলো একটু মনে রাখবা, খুবই খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার মতো। আর এই যে কুয়াকাটার অপর নাম যেটা ডটার অফ দ্য সি, এটা থেকে তো বিউপিতে প্রায় প্রতি বছরই কোশ্চেন দেয়। তো এখান থেকে কিছু কোশ্চেনের এবার অ্যান্সার করে, এখানে প্রথমটা উত্তর কি হবে বলো? শুভলং ঝর্ণা, রাঙামাটি। 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 তারপর হোয়াট ইজ দি অ্যানাদার নেম অফ পূর্বাশা? পূর্বাশার অপর নাম কি? সাউথ তালপাট্টি দ্বীপ, ঠিক আছে। সেন্ট মার্টিন দ্বীপ কোথায় অবস্থিত? অবশ্যই কক্সবাজার। হোয়াট ইজ দি প্রেজেন্ট নেম অফ অ্যানশিয়েন্ট চন্দ্রদ্বীপ? চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি? বরিশাল। বরিশাল। তারপরে আসো তোমার সাউথ তালপাট্টি দ্বীপ situated in which river's estuary? That is হারিয়াভাঙ্গা। আরিয়াবাঙ্গা। এটা হারিয়াভাঙ্গা। এটা হচ্ছে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার মাঝখানে। এবং বাংলাদেশ ভার্সেস তোমার যদি বলা হয় মিয়ানমার, তাহলে সেটা কোনটা হবে নদী? নাফ নদী। নাফ নদী। নাফ নদীর এরিয়া হচ্ছে 56 কিলোমিটার। 56 স্কয়ার কিলোমিটার নাকি শুধু কিলোমিটার? 56 কিলোমিটার। হ্যাঁ, শুধু কিলোমিটার। তারপর দেখো এই যে সেন্ট মার্টিনের এরিয়া কতটুকু, সেটা হচ্ছে 8 স্কয়ার আট কিলোমিটার। বর্গ কিলোমিটার হ্যাঁ, হিলি আইল্যান্ড ভাই এটা হচ্ছে কোনটা? 12 হয়, ও মহেশখালী। এটা, মানে 8ও হয় 12ও হয়, মানে এক সময় 8 থাকে আবার আরেক সময় 12 থাকে, মানে জোয়ার আর ভাটার সময় ডিফারেন্স হয়। তাই? ও, তাহলে 8ই দিও, কেননা পরীক্ষা অপশনে তো একটাই দিবে, তাহলে তো দুইটা দিবে, 8ই দিও, ঠিক আছে। তারপর দেখো তোমার হোয়াট ইজ দি অ্যানাদার নেম অফ হিলি আইল্যান্ডের, এটা কোনটা? এটা হচ্ছে তোমার মহেশখালী। আর মহেশখালী। সেন্ট মার্টিনের পূর্ব আরেকটা নাম হচ্ছে নারিকেল জিঞ্জিরা। আবার এখানে এই যে আমরা একটু আগে বললাম পতেঙ্গা, সেটা কোথায়? অফকোর্স চট্টগ্রামে। পতেঙ্গাতে ঘুরতে গেছো কেউ? হুম, জি ভাই গেছি। কাঁকড়া খাইছো নাকি ওখানে গিয়ে? ওখানে দেখছিলাম কাঁকড়া টাকড়া পাওয়া যায়, আমার কাছে ভালো লাগে না খুব একটা। না ভাই খাইনি। তারপর দেখো তোমার কক্সবাজার সি বিচ, সেটা কক্সবাজারে অবস্থিত। আমার একটা জিনিস শুনলো বকব, আমি এখনো কক্সবাজার যাইনি কিন্তু, একবারও না। তারপর দেখো গুলিয়াখালীতে গেছি, এটা সেটা সীতাকুণ্ডে অবস্থিত। ইনানি বিচ তাও কক্সবাজারে। পার্কি বিচ তা হচ্ছে কোথায়? আনোয়ারা, চিটাগং। আর কুয়াকাটা তো পটুয়াখালীতেই। সেন্ট মার্টিন কোথায়? তাও কক্সবাজারে। কুয়াকাটা দেখো পটুয়াখালীতে অবস্থিত, এখানে গেছি, এখানে অনেকবার যাওয়া হয়েছে। টেকনাফ বিচ হচ্ছে কোথায়? কক্সবাজার অবস্থিত। দেখি আমি নেক্সট মিশনে যাবো, আমি যে তোমার সিলেটের কিছু জায়গা, আমি সিলেটের কয়েকটা জায়গা দেখে খুব ভালো লাগছে। ইনফ্যাক্ট ওগুলা থেকে বিউপিতে কোশ্চেন আসছে। বলো তো রাতারগুল সোমফর্স্ট কোথায় অবস্থিত? বিউপির কোশ্চেন। রাতারগুল সোমফর্স্ট কোথায় অবস্থিত? কি কি সিলেটে। তোমরা
সিলেটের কোথায় স্পেসিফিক বলতে হবে তো, ওইখানে সিলেট অপশনই ছিল না, স্পেসিফিক বলো। গোয়াইনঘাট। গোয়াইন গোয়াইন, হ্যাঁ, ওই সিলেটের গোয়াইনঘাটের ওইখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে বিছানাকান্দি। এই জন্য আমাকে বিউপিতে ফাইভে বোর্ডে জিজ্ঞেস করছিল, যখন প্রথমে জিজ্ঞেস করছিল যে রাতারগুল সোম ফরেস্ট কোথায় অবস্থিত, এফ ট্রিপল এস এর ভাইবার কথা বলতেছি, প্রায় 25 মিনিট আমার সাথে গল্প করছে। তো সেখানে প্রথমে জিজ্ঞেস করছে যে রাতারগুল সোম ফরেস্ট কোথায় অবস্থিত, পরে বললাম যে সিলেটের গোয়েনঘাটে অবস্থিত, কারণ ওটা অলরেডি কোশ্চেনে আসছিল এফ ট্রিপল এস এর। এরপরে জিজ্ঞেস করতেছে, বলো তো দেখি বিছানাকান্দি কোথায় অবস্থিত, এখন আর পারতেছি না, কিন্তু বিছানাকান্দি ওই একই জায়গাতে অবস্থিত, এই জন্যই স্যার জিজ্ঞেস করছো এটা, পরে গিয়ে বুঝতে পারছি। আর এরপরে আবার জিজ্ঞেস করতেছে বিছানাকান্দির নাম কেন বিছানাকান্দি, সেটা বলো, ওইখানে গিয়ে মানুষ গিয়ে বিছানা বেশে শুয়ে থাকে? কিন্তু যাই না তো স্যার, এই আর কি। তারপর দেখো যে নিজম দ্বীপ। নিজম দ্বীপ হচ্ছে তোমার কোথায়, নোয়াখালীতে অবস্থিত। এটার আগে ছিল বালুয়াচর নাম, গোল্ডেন আইল্যান্ড এটার নাম ছিল আগে, ওসমানী চর ওসমানীও বলা হতো এটাকে। সো এই যে গোল্ডেন আইল্যান্ড, বালুয়াচর, নিজম দ্বীপকে বলা হতো। ঠিক আছে, হাওরে আসো, বাংলাদেশের হাওর বাওর। হাকালুকি হাওর ইজ দি লার্জেস্ট হাওর ইন বাংলাদেশ, এবং লোকেশন কোথায়, মৌলভীবাজারে। টাঙ্গুয়ার হাওর হচ্ছে কোথায় অবস্থিত, সুনামগঞ্জে অবস্থিত। রিসেন্টলি কয়েকদিন আগে বা কয়েক মাস আগে তোমার এই যে টাঙ্গুয়ার হাওর কিন্তু খুব হাইপে ছিল, তাই না? টপ মোস্টে ছিল আর কি, সবাই এখানে ঘুরতে যেত, দেখতাম ছবি টবি দিত। তারপর হচ্ছে রামসার সাইট ইন বাংলাদেশ। বাংলাদেশের রামসার সাইট হচ্ছে বর্তমানে দুইটা, আর একটা প্রস্তাবিত, বাট এখন দুইটা, একটা হচ্ছে সুন্দরবন আর একটা হচ্ছে টাঙ্গুয়ার হাওর। প্রস্তাবিত কোনটা, এই হাকালুকি হাওর হচ্ছে প্রস্তাবিত। মনে থাকে না, অপশন যদি আসে যে রামসার সাইট কুহো কয়টি, তাহলে দুইটা উত্তর হবে। এবং এই রামসার সাইট, রামসার কনভেনশন হয় কোথায়, ইরানে। ঠিক আছে, রামসার কনভেনশনটা কোথায় হয়, ইরানে হয়। এই যে দেখো, এটা হচ্ছে টাঙ্গুয়ার হাওর, আসলেই সুন্দর কিন্তু, এই যে এখানে এইভাবে মানে নৌকাতে করে ঘুরে সবাই। আর বাঘের কথা তো কিছু বলার নাই, বাঘ আসলে বেস্ট, বাংলাদেশের যে লোগো বা প্রাণীর ক্ষেত্রে বাঘের যে ইয়াটা, বা ক্রিকেটে বাঘের যেটা, এটার ভাইবই আলাদা। মানে তুমি বাঘ এখানে দেখে তোমার কাছে কেমন লাগতেছে আমি জানি না, বাট যখন সামনাসামনি জুতে গিয়ে বাঘ দেখবা তুমি, বাঘের মানে ফিগার দেখলেই অবাক হয়ে যাবে, মানে কি মাস্কুলার বডি এগুলার, মানে ভয়ের থেকে বেশি লাগে যে হ্যান্ডসাম। ঠিক আছে, এরকম হচ্ছে বাঘের চেহারা। আমি যখন ফার্স্ট মিরপুর জুতে যাই, সেখানে গিয়ে আমি কিছু বাঘ দেখছিলাম, আর কিছু হচ্ছে সাদা সিংহ দেখছিলাম। সাদা সিংহ দেখছো কেউ কখনো? না ভাই। আমি সাদা হ্যাঁ কালারের সিংহ দেখেছি। দেখছিলাম। তাও সেই লাগে এগুলার, মানে মানে এগুলা এমনিতে মুভিতে বা টিভিতে বা সামনে ছবিতে দেখে বোঝা যায় না যে এগুলার সৌন্দর্য অ্যাকচুয়ালি কি, বাট রিয়েল সামনে থেকে যখন দেখবো মনে হবে যে না, মানে কি না কি এগুলার। আর এটার যে কেন এত মানুষ, মানুষ এটার সাথে কেন পারে না, কারণ এটা দেখলেই তুমি মানে মনে হবে যে না এটা বিশাল। এই যে বাঘ কিভাবে তোমার মহিষ শিকার করে ফেলে, কিভাবে তোমার বা সিংহ কিভাবে মহিষ বা গরু বা ধরো জেব্রা এগুলাকে শিকার করে, ডিসকভারি বা নেট জিওতে দেখো না। অ্যাকচুয়ালি এগুলা কিন্তু সাইজে অনেক বিশাল, দেখতে মনে হয় যেন ছোট, কিন্তু আসলে কিন্তু এটির শক্তি বা ফিগার সেই মাস্কুলার বডি এক একটার, মানে এটা থাবার সাথে অন্য কিছু পারার পসিবিলিটি নাই, নো ওয়ে। তারপর আসলে তোমার বিল। বিলের ক্ষেত্রে লার্জেস্ট বিল হচ্ছে চলন বিল, এবং লোকেশন হচ্ছে কোথায়, নাটোর, সিরাজগঞ্জ এবং পাবনা। এই চলন বিলের মাঝখান দিয়ে একটা নদী বয়ে গেছে, সেটা হচ্ছে আত্রাই নদী। আত্রাই আর নদী। এখানে দেখো এই যে তামাবিল, তামাবিল হচ্ছে একটা বর্ডার এরিয়া। তামাবিল কোথায় অবস্থিত বলো তো, সিলেটের তামাবিল নাকি? সিলেট। তারপর ভবদহবিল কোথায় অবস্থিত, সেটা হচ্ছে যশোরে। মনে থাকে জন্য এই যেরকম লোকেশন ওয়াইজ আসতে পারে যে কোনটা কোথায় অবস্থিত। তোমাদেরকে কিন্তু আমি জিওগ্রাফি ক্লাসে এগুলো সব দাগে দিছিলাম যে কোন বিল কোথায় অবস্থিত, কোন জেলাতে কোনটাকে, সব ছিল এখানে। একটু রিমাইন্ড করে দেখো যে মনে পড়ে কিনা। তারপর দেখো হিলস এন্ড মাউন্টেন্স। গারো পাহাড় কোথায়, ময়মনসিংহে অবস্থিত। চিম্বুক পাহাড় কোথায়, বান্দরবানে অবস্থিত, খুব ইম্পর্টেন্ট চিম্বুক পাহাড়। লামাই কুমিল্লাতে অবস্থিত। আলুটিলা খাগড়াছড়িতে অবস্থিত। কুলু কুলাউড়া মৌলভীবাজারে অবস্থিত। চন্দ্রনাথ পাহাড় সীতাকুণ্ডে অবস্থিত। হিমছড়ি কক্সবাজার অবস্থিত। বাটালি চট্টগ্রাম অবস্থিত। তারপর কি পাথারিয়া মাধবকুণ্ডে অবস্থিত। নীলগিরি বান্দরবনে অবস্থিত। সো এই যে হিলস এবং মাউন্টেন্স গুলো একটু মনে রাখবো, মানে হিলস এবং লোকেশন গুলা, ঠিক আছে, খুবই খুবই ইম্পর্টেন্ট। তারপর আসলে যে লেকস, লেকস এন্ড তাদের লোকেশন। কাপ্তাই লেক রাঙামাটিতে অবস্থিত। তারপর দেখো তোমার বগা লেক বান্দরবানে অবস্থিত। ফয়েজ লেক চট্টগ্রামে অবস্থিত, চট্টগ্রামের খুলশী না কালশী যাই বলে। আর এখানে দেখো মাধবপুর লেক, এটা হচ্ছে মৌলভীবাজারে অবস্থিত। প্রান্তিক লেক খুব ইম্পর্টেন্ট, বান্দরবানে অবস্থিত। এটাও ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট।
মহামায়া লেক চট্টগ্রামের মিরসরাইতে অবস্থিত। সব ইম্পর্টেন্ট, কোনটা বাদ দেওয়ার কিছু নাই, ছয়টা জাস্ট মুখস্থ করে ফেলবা কোনটা কোথায় অবস্থিত। এগুলা থেকে বিউপিতে কোশ্চেন বেশি দেয়। তারপর আসলে যে ভ্যালি, ভ্যালির ক্ষেত্রে চারটা: হালদা ভ্যালি খাগড়াছড়িতে অবস্থিত, ভ্যাঙ্গি ভ্যালি এবং মিনাইমুখ ভ্যালি রাঙামাটিতে অবস্থিত, নাপিতখালী ভ্যালি কক্সবাজারে অবস্থিত, বালিশিরা ভ্যালি মৌলভীবাজারে অবস্থিত। এখান থেকে এই চারটা টোটস্থ করে ফেলবা। চারটা বলতে এখানে একটা আছে, পাঁচটা আর কি, পাঁচটা। ফরেস্ট সেক্টরে চলে আসো। একটা দেশের স্বাভাবিক রিকোয়ারমেন্ট কতটুকু ফরেস্টের ক্ষেত্রে? 25%। ঠিক আছে, একটা দেশের যে গুড কন্ডিশন মেনটেন করার জন্য 25% বনভূমি থাকা প্রয়োজন। সেখানে আমাদের বাংলাদেশের হচ্ছে 17 পয়েন্ট সামথিং, কিন্তু অ্যাকচুয়ালি তাও না, বাংলাদেশেরটা হচ্ছে 10% কাছাকাছি জিএলটির দিক থেকে আর কি। হুইচ ইজ দি লার্জেস্ট ফরেস্ট এরিয়া অফ বাংলাদেশ? দ্যাট ইজ দ্য সুন্দরবনস। হোয়াট ইজ দি নেম অফ ম্যানগ্রোভ ফরেস্ট? দ্যাট ইজ সুন্দরবন। সুন্দরবন কোথায় অবস্থিত? বাংলাদেশের দক্ষিণ পার্টে, সাউদার্ন পার্টে অবস্থিত। বলতো সুন্দরবনের এখানে কয়েকটা পয়েন্ট আছে, দেখো এগুলাকে বলা হয় ফিয়ারলেসনেস পয়েন্ট বা ফিয়ারলেসনেস ফরেস্ট। হিরন পয়েন্ট, কটকা, এলকো আইল্যান্ড সবগুলোই তোমার কোথায়? সুন্দরবনে। আর এলিফ্যান্ট পয়েন্ট কোথায় অবস্থিত বলো? এলিফ্যান্ট পয়েন্ট কক্সবাজার। কক্সবাজার, এগুলো বিউপির কোশ্চেন, কিন্তু এই জন্যই বারবার বলতেছি কেন, যাতে করে মনে থাকে। এই যে দেখো এলিফ্যান্ট পয়েন্ট, দিস ইজ এলিফ্যান্ট পয়েন্ট, দেখতেছো? কক্সবাজার, এই যে কক্সবাজার একদম লাস্ট সাইডে, একদম সাগরের পাশে দিয়ে। এই যে দেখো এটা কোথায় অবস্থিত? উখিয়া উপজেলা, কক্সবাজার ডিস্ট্রিক্ট, চিটাগং ডিভিশন, বাংলাদেশ। জালিয়াপালং, এই কি জালিয়াপালং, এই যে এখানে জালিয়াপালং আছে মেবি। তারপর দেখো হোয়ার ইজ রাতারগুল সোয়াম ফরেস্ট? সো রাতারগুল সোয়াম ফরেস্ট হচ্ছে গোয়াইন রিভারের কাছে, ফাতেহপুর গোয়াইনঘাট, সিলেটে গোয়াইনঘাট অবস্থিত, গোয়াইন রিভার। এবং এই যে বিছানাকান্দি, এটা হচ্ছে বিছানাকান্দি। খুব সুন্দর না জায়গাটা? দেখো আমার ইচ্ছা আছে খুব যাওয়ার, যাবো দেখি। তো এই বিছানাকান্দি এটাও কোথাও অবস্থিত? গোয়াইনঘাটে অবস্থিত, সিলেটের। মনে থাকে যেন, কোনো ভুল করা যাবে না, এটা কিন্তু বিউপির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, খুবই খুব ইম্পর্টেন্ট। সো নাও দ্য টপিক ইজ রিভার্স অফ বাংলাদেশ, মানে বাংলাদেশের নদী। এখানে ফার্স্টে যেই ইনফরমেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। মাহি তুমি একটু মিউট করে নাও। ওকে, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ইনফরমেশন, ইনফ্যাক্ট এটা থেকে তোমার বিউপিতে অলরেডি কোশ্চেন আসছে। আমি যখন বিউপিতে পরীক্ষা দিই 2020 সালে, তখনও কিন্তু এই কোশ্চেনটা আসছিল হালদা রিভার থেকে। ঠিক আছে, দি অনলি ন্যাচারাল ফিশ ব্রিডিং সেন্টার অফ বাংলাদেশ ইজ সিচুয়েটেড এট হালদা রিভার, চট্টগ্রাম। রিভার রিসার্চ ইনস্টিটিউট, এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে ফরিদপুর হারুকান্দিতে অবস্থিত এবং প্রতিষ্ঠা করা হয়েছে 1977 সালে। তারপর দেখো আর দুইটা কনসেপ্ট, একটা হচ্ছে রিভার শিকোসিত আর একটা হচ্ছে রিভার পয়সিত, মানে হচ্ছে রিভার শিকস্তি এবং পয়স্তি। ঠিক আছে, এরা হচ্ছে যে কারা? যেমন তোমার নদীতে ভেঙে গিয়ে যখন তোমার কি বলে, নদীতে ভাঙে যাদের বাসা বা যাদের চাষাবাদের জমি বাসা বাড়ি সবকিছু ভেঙে যায়, তাদেরকে কি বলা হয়? শিকস্তি নাকি পয়স্তি বলো? এবং যারা হচ্ছে নদীতে তোমার এরকম যখন চর পড়ে বা পলি জমে পরবর্তীতে চর পড়ে, সেখানে চাষাবাদ করে নতুন ঘর বাড়ি করে, তাদেরকে কি বলা হয়? তো এটা হচ্ছে মনে রাখবা, শিকস্তি মানে হচ্ছে যারা এরকম সাফার করে। ঠিক আছে, যাদের সবগুলা ধরো ভেঙে টেঙে যায়। আর পলি জমে পরবর্তীতে যখন হয়, তখন সে তাদেরকে বলা হয় পয়স্তি, যারা ধরো পরবর্তীতে এরকম চর পড়ে তখন সেখানে গিয়ে চাষাবাদ করে বাড়ি ঘর করে, সেটা। দুইটা কনসেপ্ট। জয়েন্ট রিভার কমিশন, জেআরসি ওয়াজ ফর্মড ইন 1972। তারপর দেখো টোটাল ইন্টার বর্ডার রিভার অফ বাংলাদেশ, মানে এই যে বাংলাদেশের আন্তঃ সীমান্ত নদী কতগুলো? 57টা টোটাল। এখন এই 57টা কিভাবে? অবশ্যই ইন্ডিয়ার সাথে কিছু, মিয়ানমারের সাথে কিছু। তো ইন্ডিয়ার সাথে কতগুলো? দেখো 54টা। তাহলে যদি মিয়ানমারের সাথে কয়টা বলা হয়, তাহলে সেটা উত্তর হবে কি? 3টা। কারণ 54+3 = 57। তো এই আর কি। তারপর দেখো রিভার দ্যাট কাম ফ্রম মিয়ানমার, এই যে মিয়ানমারের থেকে যেই 3টা রিভার আসছে, সেই 3টা কি কি? নাফ, মাতামুহুরি আর একটা সাঙ্গু, এই 3টা। এই জন্যই কোশ্চেন আসলে তোমার মনে রাখবা, বাংলাদেশ ভার্সেস যদি মিয়ানমার আসে, তখন উত্তর হবে নাফ নদী। ওকে, বা টোটাল রিভার কয়টা আছে মিয়ানমার এবং বাংলাদেশের সাথে? 3টা। আর ইন্ডিয়ার সাথে কয়টা? 54টা। তার মানে টোটাল সীমান্তবর্তী নদী কয়টা? 57টা। বাংলাদেশ রিভার রিসার্চ ইনস্টিটিউট কোথায়? এই যে দেখো ফরিদপুরে অবস্থিত। তারপর হচ্ছে তোমার বাংলাদেশ রিভার রিসার্চ ইনস্টিটিউট কত সালে ফর্ম করা হয়? 1977 সালে। এবং বাংলাদেশ রিভার ইনস্টিটিউট ওয়াজ শিফটেড টু ফরিদপুর ইন 1989, মানে এইখানে ফরিদপুরে শিফট করা হয়েছে কত সালে? সেটা হচ্ছে 1989 সালে।
আচ্ছা, সো এই হচ্ছে ইনফরমেশন রিভার্স অফ বাংলাদেশ থেকে। নেক্সট আসো, যে ইন্টারন্যাশনাল গ্রান্ডেড, ইন্টারন্যাশনাল রিভার যদি বলা হয়, মানে গ্রেডেড বলা হয়েছে, ও বাংলাদেশ, দ্যাট ইজ পদ্মা, মানে এটাকে আন্তর্জাতিক নদী বলা হয়। গোমতী রিভার ইজ কল্ড দি কুমিল্লাস গ্রিফ, মানে কুমিল্লার দুঃখ বলা হয় কোন নদীকে, সেটা হচ্ছে গোমতী নদীকে, গোমতী। আর যদি বলা হয় যে এশিয়ার দুঃখ, বলো তো সেটা কি? এশিয়ার দুঃখ বা চীনের দুঃখ? Huangho. ওয়াংহো। হোয়াংহো বা ইয়োলো বা পিত রিভার, ঠিক আছে। তারপর আছে যে গ্রিফ অফ বাংলা, দ্যাট ইজ দামোদর রিভার, বাংলার দুঃখ বলা হয় দামোদর নদীকে। গ্রিফ অফ চট্টগ্রাম, দ্যাট ইজ চাকতাই খাল। তারপর হচ্ছে রিভার ডিভাইডিং বাংলাদেশ অ্যান্ড মিয়ানমার, দ্যাট ইজ নাফ নদী 56 কিলোমিটার। রিভার ডিভাইডিং বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া, দ্যাট ইজ হারিয়াবাঙ্গা, কোথায়? এটা হচ্ছে সাতক্ষীরাতে, ঠিক আছে, সাতক্ষীরাতে। তারপরে মেইন রিভার পোর্ট অফ বাংলাদেশ, দ্যাট ইজ নারায়ণগঞ্জে অবস্থিত, বাংলাদেশের নদী বন্দর কোথায় অবস্থিত? নারায়ণগঞ্জে। অনলি ইলেকট্রিসিটি প্রডিউসিং ক্যাপেবল রিভার অফ বাংলাদেশ, দ্যাট ইজ কর্ণফুলী, কেননা এইখানকার কারেন্ট সবচেয়ে বেশি। হুম, কারেন্ট সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি। এখন এই কারেন্ট মানে কি বিদ্যুৎ নাকি অন্য কিছু, বলো তো? এই কারেন্ট মানে কি? স্রোত, ঠিক আছে। নদীর যে স্রোত সেটা সবচেয়ে বেশি কর্ণফুলীতে, এই কারণে সেখানে ইলেকট্রিসিটি প্রোডাকশন করা যাবে, ক্যাপেবল। কাপ্তাই হাইড্রো ইলেকট্রিসিটি সেন্টার ইজ ইন কর্ণফুলী। রিভার হুইচ ইজ নেমড আফটার এ পার্সন, দ্যাট ইজ রূপসা, রূপসা নদীতে একটা ব্যক্তির নামের পরে এটাকে তৈরি করা হয়েছে। আর একটা জেলা আছে যেটাকে না, মানে মানে একটা নদী আছে যেটাকে জেলার নামের সাথে মিল রেখে তৈরি করা হচ্ছে, সেটা হচ্ছে ফেনী, ফেনী ডিস্ট্রিক্ট, ঠিক আছে। আর রূপসা কিভাবে তোমার, মানে একজন ব্যক্তির নাম অনুযায়ী রূপসা নদীর নাম দেওয়া হয়েছে কেন, বলো তো? এই ব্যক্তিটার নাম কি? আর আগে এটা বলো যে, রূপলাল সাহা। রাইট, সেটা হচ্ছে রূপলাল সাহা, সেটা কিন্তু পুরুষ ব্যক্তি। অনেকে রূপসা নাম দেখে মনে করতে পারে যে রূপসা তার মানে হচ্ছে রূপসা নামে কোনো এক মেয়ের নামে এটা তৈরি করেছে, বাট না, এটা হচ্ছে রূপলাল সাহার নাম থেকে এই রূপসা নদীর নাম দেওয়া হয়েছে। তারপর দেখো, নেম অফ মেঘনা এট ইটস অরিজিন পয়েন্ট, দ্যাট ইজ বোরাক নদী, মানে উৎপত্তি স্থলে মেঘনা নদীর নাম হচ্ছে কি? বোরাক নদী। আচ্ছা, আর বলো তো গঙ্গা নদী, সরি বলি তো দিছি, মানে পদ্মা নদীর আগে কি ছিল? ওই ইন্ডিয়াতে নাম এটা গঙ্গা নদী। এবার আসো যে রিভারের ভিতরে অরিজিন কোথায় কোনটার, এখান থেকে কোশ্চেন আসে। আর এই জিনিসগুলো তোমরা অনেকেই স্কিপ করো বা পড়ো, ঠিক আছে, কিন্তু সিরিয়াসলি পড়ো না, সিরিয়াসলি পড়তে হবে। ধরো আমি তোমাকে একটা কথা বলি, এই জিনিসগুলো পড়তে গেলে মেজাজ খারাপ হয়ে যায়। কিভাবে? যে ধুর পড়তেছি আর ভুলতেছি, এগুলো মাথায় থাকে না, যে পদ্মা, গঙ্গোত্রী, হিমবাহ, মেঘনা কোথায়, আসামের নাগামণিপুর পাহাড়, মানে গুলিয়ে ফেলে। তো এইটা অ্যাকচুয়ালি স্টুডেন্টরা এইভাবে গুলিয়ে ফেলে বা এটা সিরিয়াসলি পড়ে না, এই কারণেই টিচাররা এখান থেকে কোশ্চেনটা দেয়, যে এই জায়গাতেই আমার জাজ করা হয়ে যাবে যে কোন স্টুডেন্টটা ডেডিকেটেড আর কোনটা না। এই জন্য তোমার এই জিনিসটা ইম্পর্টেন্ট, এটা থেকে পড়ে ফেলবে। কারণ তোমরা সেকেন্ড টাইমার, তোমরা প্রত্যেকটা এমসিকিউ সিরিয়াসলি নিবা। এই যে পদ্মা নদীর উৎপত্তিস্থল কোথায়? গঙ্গোত্রী হিমবাহ, ঠিক আছে। মেঘনা নদীর উৎপত্তিস্থল কোথায়? নাগামণিপুর পাহাড়। ব্রহ্মপুত্র উৎপত্তিস্থল কোথায়? মনোজ সরোবর, ঠিক আছে। কর্ণফুলী নদীর উৎপত্তি হচ্ছে লুসাই পাহাড়। সাঙ্গু নদীর উৎপত্তি হচ্ছে, এই যে দেখো, বাংলাদেশ মিয়ানমার বর্ডার আরাকান মাউন্টেন্স থেকে, মানে আরাকান পর্বত থেকে। হালদা নদীর উৎপত্তি হচ্ছে কোথায়? বদনাতলি মাউন্টেন পিক, খাগড়াছড়ি থেকে। তারপর মাথায় এগুলো দরকার নেই, হালদা মাতামুরি জাস্ট কয়েকবার রিডিং পড়বা। এটা হচ্ছে মাউন্ট লামার পর্বত থেকে। যমুনা হচ্ছে তোমার মনোজ সরোবর থেকে। তিস্তা হচ্ছে গিয়া সিক্কিম থেকে। তো সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে পদ্মা, মেঘনা, ব্রহ্মপুত্র, কর্ণফুলী, সাঙ্গু। আর এদিকে যদি বলি যমুনা, তারপরে তিস্তা, এই কয়েকটা আর কি ইম্পর্টেন্ট, ঠিক আছে। দ্যাটস ইট। তারপর আসলে তোমার মিটিং প্লেস অফ সাম মেইন রিভার্স, কোথায় এটা মিলিত হয়েছে। যেমন দেখো পদ্মা এবং যমুনা, এটা মিলিত হয়েছে তোমার গোয়ালন্দতে, ঠিক আছে। তো এটাকে তুমি চাইলে কিছু শর্টকাট নিয়ম বের করতে পারো। যেমন দেখো PJG, পদ্মা যমুনা গোয়ালন্দ, ঠিক আছে। তারপর পদ্মা মেঘনা দেখো চাঁদপুরে, তাহলে PMC। ওকে, পদ্মা মেঘনা চাঁদপুরে। কুশিয়ারা সুরমা, এটা হচ্ছে আজমেরীগঞ্জে, তাহলে KSA। তারপর হচ্ছে তোমার ব্রহ্মপুত্র মেঘনা, এটা হচ্ছে ভৈরব বাজারে, দ্যাট ইজ ব্রহ্মপুত্র মেঘনা, তাহলে BMB। ওকে, ভৈরব বাজার। বাঙালি এবং যমুনা সেটা হচ্ছে বগুড়াতে, তাহলে BJB। তারপর আসলে তোমার হালদা এবং কর্ণফুলী কালুরঘাট, তাহলে HKK। এবার মনে রাখতে পারো তিস্তা যমুনা হচ্ছে চিলমারি, দ্যাট ইজ তোমার গাইবান্ধা। তো তিস্তা চিলমারি, তিস্তা যমুনা, তার মানে TJC এরকম,
টিজেসি। তো দেখো পিজেজি, পিএমসি, কেএসএ, পিএমবি, বিজেবি, আর এটা হচ্ছে কি এইচকেবি, আর লাস্ট হচ্ছে কি এইচকে সরি, আর এটা হচ্ছে যে টিজেসি। এইভাবে তুমি খাতায় সুন্দর করে নোট করে দেন প্রত্যেকটা আলাদাভাবে এটা দেখে দেখে মনে কর ট্রাই করো যে পদ্মা, যমুনা, গোয়ালন্দ, পদ্মা, মেঘনা, চাঁদপুর, কুশিয়ারা, সুরমা, আজমেরীগঞ্জ, ব্রহ্মপুত্র, মেঘনা, ভৈরব বাজার, তারপরে কি বাঙালি, যমুনা, বগুড়াতে, তারপরে হালদা এবং কর্ণফুলী কালুরঘাটে, তিস্তা, যমুনা হচ্ছে কোথায় চিলমারিতে। এইভাবে তুমি যখন কয়েকবার পড়বো তখন দেখবো যে মনে পড়ে গেছে। মানে এটা আমি এখন তৎক্ষণাৎ তোমাদেরকে করে দিলাম শর্টকাট টেকনিক, যাতে করে এই টপিকটা তুমি মনে রাখতে পারো। তোমাদের কাছে যদি অন্য টেকনিক থাকে সেটাও ফলো করতে পারো, ইটস আপ টু ইউ। এবার হচ্ছে যে তোমার শাখা এবং উপনদীগুলো, যেমন পদ্মা নদীর ট্রিবিউটারি যেগুলো আছে সেগুলো হচ্ছে তোমার মহানন্দা, নাগর, পাগলা, কুলিক, পুনর্ভবা। তারপরে শাখা নদীর ভিতরে আছে কি মাথাভাঙ্গা, গড়াই, কুমার, বড়াই, মধুমতি, ভৈরব, আড়িয়ালখা। তারপরে মেঘনা নদীর ক্ষেত্রে তুমি দেখো ট্রিবিউটারি উপনদীতে কি আছে, গোমতী, তিতাস, মাউন, বাউলাই। আর শাখা নদী নাই। যমুনার ক্ষেত্রে দেখো করতোয়া, খুব ইম্পর্টেন্ট। যমুনা নদীর যে ট্রিবিউটারিও ইম্পর্টেন্ট এবং ব্রাঞ্চ রিভার দুইটা ইম্পর্টেন্ট, মানে করতোয়া, আত্রাই, তিস্তা, ধরলা এবং ধলেশ্বরী হচ্ছে একমাত্র তোমার ব্রাঞ্চ বা শাখা নদী। মানে যমুনা নদীর শাখা নদী হচ্ছে কি ধলেশ্বরী, আর ধলেশ্বরীর শাখা নদী হচ্ছে কি বুড়িগঙ্গা। ওকে, এই দুইটা ইনফরমেশন খুবই খুব ইম্পর্টেন্ট, এখান থেকে আসতে পারে, মানে হাইয়েস্ট ইম্পর্টেন্স হচ্ছে এখানে। তারপর আসলে কর্ণফুলী থেকে হচ্ছে হালদা, বোয়ালখালী, কাসালাং, সানি, তারপর মহানন্দা থেকে হচ্ছে পুনর্ভবা, নাগর, টাঙ্গন, কুলিক। এগুলো হচ্ছে কি ট্রিবিউটারি বা উপনদী, আর এদিকে ব্রাঞ্চ রিভার, এটা হচ্ছে শাখা নদী। তো আমি সবথেকে ইম্পর্টেন্ট যদি বলি সেটা হচ্ছে যমুনারটা। যমুনার শাখা নদী হচ্ছে কি ধলেশ্বরী, ধলেশ্বরী। আর ধলেশ্বরীরই শাখা নদী হচ্ছে কি, সেটা হচ্ছে তোমার বুড়িগঙ্গা। এই দুটো হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। আর মেঘনা নদীর উপনদী হচ্ছে গোমতী, এটা মনে রাখতে পারো, বা তিতাস, এই দুইটা। ঠিক আছে, এখানে একটা স্টেমার দিয়ে দিলাম। দ্যাটস ইট। ওল্ড নেমে আসো, তোমার যমুনা নদীর ওল্ড নেম হচ্ছে জোনাই এবং ব্রহ্মপুত্রের ওল্ড নেম হচ্ছে লৌহিত্য। তারপর আসলে যে ট্রাইবস অফ বাংলাদেশ বা উপজাতি যারা আছে তারা, So, উপজাতিদের মধ্যে সর্বপ্রথম দেখো পার্সেন্টেজ অফ ট্রাইবাল পিপল ইন বাংলাদেশ 1.08%, মানে খুবই কম, 1.08%। এবং টোটাল ট্রাইবস কতগুলো, 50টা, মানে গভর্নমেন্ট গেজেটভুক্ত হিসেবে 50টা উপজাতি আছে বাংলাদেশে। সবচেয়ে বড় হচ্ছে কোনটা, চাকমা। কোথায় অবস্থান করে তারা, চট্টগ্রাম, হিলট্র্যাক্ট, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান এই এরিয়াগুলোতে। তারপরে সেকেন্ড বিগেস্ট হচ্ছে তোমার মারমা। ফিমেল ডমিনেটিং হচ্ছে তোমার এই যেগুলো গারো, খাসি এবং সাঁওতাল, এরা হচ্ছে ফিমেল ডমিনেটিং। ঠিক আছে, ফিমেল ডমিনেটিং। ওকে। এবং রাখাইন লিভড ইন পটুয়াখালী। রাখাইনরা কোথায় বসবাস করতো, পটুয়াখালীতে বসবাস করতো। এবং তারা কোত্থেকে আসছে, তারা আসছে মূলত হচ্ছে মিয়ানমারের আরাকান থেকে। তারপর দেখো মুরং, যেই মুরং যে তোমার কি বলে গড, তাকে বলা হচ্ছে কি ওরেং বলা হতো। মুরু মুরংদের গডকে বলা হতো ওরং। এবং মারমারা বসবাস করতো হচ্ছে কক্সবাজারে। দি ট্রাইব কুকিলাইন ইন রাঙামাটি ডিস্ট্রিক্ট, বা কুকিরা কোথায় বসবাস করতো, রাঙামাটিতে। ট্রাইবাল হেড অফ খাগড়াছড়ি ইজ কল্ড ভোমাং রাজা, মানে তাদের যে নেতা তাদেরকে কি বলা হতো, ভোমাং রাজা বলা হতো। মোস্ট অফ দ্য ট্রাইবস লিভড ইন চট্টগ্রাম হিল ট্র্যাক্টস এরিয়া। কতগুলো, 13টা। এই চট্টগ্রাম হিল ট্র্যাক্টস এরিয়াতে দেখো 13টা টোটাল উপজাতি বসবাস করে। বৈশাখী ইজ এ ট্রেডিশনাল ফেস্টিভ্যাল ইন হুইচ অফ দ্য ট্রাইবস সে গুড বাই টু পাস্ট ইয়ার অ্যান্ড টেক্স নিউ। মানে নতুন বছর সূচনা হচ্ছে, তারা হচ্ছে বৈশাখী ট্রেডিশনাল ফেস্টিভ্যালটা ইয়ে করা হয়। আচ্ছা, তোমার এখানে আম, ওই যে বৈশাখী, বৈশাখী বলতো এটা কি, এই তিনটা দিয়ে কি কি বোঝায়? আর একটা হচ্ছে ত্রিমাচা। বিতে হচ্ছে বিজু, বিজু হচ্ছে কাদের, চাকমাদের। সাংহাই, এটা হচ্ছে কিসের, মারমাদের। সাংগ্রাই না জানি সাংহাই, যাই হোক। আর এটা কি, বৈশুক, এটা হচ্ছে ত্রিপুরাদের। তো এই যে ত্রিমাচা দিয়ে মনে রাখবা, ত্রিমাচা, বৈশাখী, ত্রিমাচা, কোনটা কাদের উৎসব, এটা ওইভাবে মনে রাখা যায়। এই টেকনিকটা খুব ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে ফেমাস আর্কিটেকচার ইন বাংলাদেশ। আর্কিটেকচারের মধ্যে সর্বপ্রথম হচ্ছে বাইতুল মোকাররম মস্ক, এটা হচ্ছে আবুল হাসান মোহাম্মদ তারিয়ানি। আর্কিটেক্ট অফ ন্যাশনাল মেমোরিয়াল, খুব ইম্পর্টেন্ট, মনির হুসাইন, সাভারে অবস্থিত এটা।
তারপর দেখো স্কাল্পচার অফ, না, দি নেম অফ দি স্কাল্পচার হুজ আর্টিস্ট্রি ওয়াজ এক্সিবিটেড ইন সিওল অলিম্পিক 1988, দ্যাট ইজ হামিদুজ্জামান, এবং ওই স্কাল্পচারটার নাম কি ছিল? স্টেপস। ইন্টারন্যাশনালি ফেমাস বাংলাদেশি আর্কিটেক্ট হচ্ছে ফজলুর রহমান খান। সম্মিলিত প্রয়াস, সেটা হচ্ছে কোথায়? এই যে সাভার স্মৃতি সৌধ, যেটা সাভার ন্যাশনাল স্মৃতি মেমোরিয়াল, সেটাকেই অপর নাম হচ্ছে সম্মিলিত প্রয়াস। পিলার্স অফ দি ন্যাশনাল মেমোরিয়াল কয়টা? 7টা, আর এই 7টাই 7টা বিভিন্ন পিরিয়ডকে মিন করে। দি অল্টিটিউড অফ ন্যাশনাল মেমোরিয়াল ইজ 150 ফিট বা 46 পয়েন্ট সামথিং আর কি এরকম। তারপরে দি আর্কিটেক্ট অফ সেন্ট্রাল শহীদ মিনার, দ্যাট ইজ হামিদুর রহমান। কেন্দ্রীয় শহীদ মিনার আর্কিটেক্ট কে? হামিদুর রহমান। সংসপ্তক জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে অবস্থিত। চিলড্রেন পার্ক এবং বোটানিক্যাল গার্ডেনের আর্কিটেক্ট কে? সেটা হচ্ছে স্যামুয়েল ওয়ারেস, এবং এই বোটানিক্যাল গার্ডেন কোথায় অবস্থিত? মিরপুরে অবস্থিত। আচ্ছা, দি আর্কিটেক্ট অফ ন্যাশনাল পার্লামেন্ট অ্যান্ড এমপি হোস্টেল ইজ প্রফেসর লুইস ক্যান। ঠিক আছে, এখানে লুইস আই ক্যানও বলা হয় এটাকে। দি স্কাল্পচার অফ অপরাজেয় বাংলা, দ্যাট ইজ আব্দুল্লাহ খালিদ। অপরাজেয় বাংলাকে আব্দুল্লাহ খালিদ। স্বোপার্জিত স্বাধীনতাকে শামীম শিকদার। এস এবার মনে রাখতে পারো। ন্যাশনাল মেমোরিয়াল ফাউন্ডেড হয় কত সালে? 72 সালে 16 ডিসেম্বর। 72, আবারও বলতেছি 72। সাবাস বাংলাদেশ কোথায়? রাজশাহী ইউনিভার্সিটিতে। এটার ইয়েকে নিতুন কুণ্ড। নিতুন কুণ্ড। তারপর আসলে যে আর্টিস্ট অফ সাবাস বাংলাদেশকে, সেটা নিতুন কুণ্ডে, যে এখানে এটা উত্তর। দি আর্টিস্ট অফ স্কাল্পচার দুর্জয়, যেটা রাজারবাগ পুলিশ লাইনে অবস্থিত, সেটাকে মৃণাল হক। দুর্জয়ের স্কাল্পচারকে তোমার মৃণাল হক। নেম অফ লিবারেশন ওয়ার মনুমেন্ট বা মুভমেন্ট সিচুয়েটেড ইন রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট, দ্যাট ইজ রক্ত সোপান। এটা থেকে বিপরীত কোশ্চেন আসছে, ঠিক আছে। রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টে কোনটা অবস্থিত? রক্ত সোপান। তারপর দেখো মিশুকের আর্কিটেক্ট কে? হামিদুজ্জামান খান। রক্ত গৌরব, এটা হচ্ছে রাজশাহীতে অবস্থিত। রাজসিক বিহার, এটার স্থপতি হচ্ছে কে? মৃণাল হক। এবার আসো যে এখানে কিছু টেবিল আকারে দেওয়া আছে যে জাতীয় স্মৃতি সৌধ, যেটা মৃণাল হক সাভারে অবস্থিত। সেন্ট্রাল শহীদ মিনার হামিদুর রহমান ঢাকা মেডিকেল কলেজে অবস্থিত। পার্লামেন্ট হাউস লুইস আইকেন শেরেবাংলা নগর অবস্থিত। মুজিবনগর স্মৃতিসৌধ, সেটা হচ্ছে তানভীর কবির মুজিবনগর মেহেরপুর অবস্থিত। অপরাজেয় বাংলা সৈয়দ আব্দুল্লাহ খালেদ টিএসসি তে অবস্থিত। তারপর দেখো এটা কি? টেরোরিজম স্কাল্পচার শ্যামল চৌধুরী টিএসসি তে অবস্থিত। কি? টুগুয়ারি, টুগুয়ারি টেরোরিজম স্কাল্পচার। তারপর তো স্বাধীনতা সংগ্রাম, এটা হচ্ছে শামীম শিকদার, ফুলার রোড ডিউতে অবস্থিত। দোয়েল চত্বর আজিজুল জলিল পাশা কার্জন হলে অবস্থিত। থ্রি লিডার মাজার, সেটা হচ্ছে মাসুদ আহমেদ কার্জন হলে অবস্থিত। তারপরে শাপলা চত্বর, তাও আজিজুল জলিল পাশা মতিঝিল অবস্থিত। জাগ্রত চৌরঙ্গি আব্দুর রাজ্জাক গাজীপুরে অবস্থিত। দিস ইজ ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট। সার্ক ফাউন্ডেশন নিতুন কুণ্ড পান্থপথে অবস্থিত। ইম্পর্টেন্ট। সাবাস বাংলাদেশ নিতুন কুণ্ড রাজশাহী ইউনিভার্সিটিতে অবস্থিত। অমর একুশে জাহানারা পারভীন, এটা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে অবস্থিত। সংসপ্তক হামিদুজ্জামান খান জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে অবস্থিত। দুর্জয় মিনাল হক, এটা হচ্ছে রাজারবাগ পুলিশ লাইনে অবস্থিত। অতন্দ্র প্রহরী, সেটা হচ্ছে বৈরম খান পাবনাতে অবস্থিত। ক্যাকটাস হামিদুজ্জামান খান ঢাকা ইউনিভার্সিটিতে অবস্থিত। চেতনা 71 মইনুল, সেটা হচ্ছে কুষ্টিয়া পুলিশ লাইনে অবস্থিত। সংগ্রাম জয়নুল আবেদিন সোনারগাঁয়ে অবস্থিত। মুক্ত বাংলা তোমার দেখো রাশিদ আহমেদ ইসলামিক ইউনিভার্সিটিতে অবস্থিত। তো এখানকার ভিতরে সবগুলা কিন্তু পড়া খুব একটা ইম্পর্টেন্ট না, কিছু কিছু ইম্পর্টেন্ট, যেমন জাতীয় স্মৃতিসৌধ, সেন্ট্রাল শহীদ মিনার, পার্লামেন্ট। তারপর দেখো মুজিবনগর স্মৃতিসৌধ, অপরাজেয় বাংলা। তারপর দেখো স্বাধীনতার সংগ্রাম। এরপরে আসবে এখান থেকে তোমার জাগ্রত চৌরঙ্গী, সাবাস বাংলাদেশ, সংসপ্তক, দুর্জয়। তারপর হচ্ছে ক্যাকটাস। তারপর হচ্ছে এগুলাই কয়েকটা ইম্পর্টেন্ট বেশি। এগ্রিকালচার ইন বাংলাদেশ, বাংলাদেশের যে এগ্রিকালচার সাইটটা, সেখানে দেখো যে পার ক্যাপিটাল কাল্টিভেবল ল্যান্ড, সেটা হচ্ছে 0.28 এরিয়াস বা 0.8 হেক্টর, মানে খুবই কম। পিপল ডিরেক্টলি ডিপেন্ডেন্ট অন এগ্রিকালচার, দ্যাট ইজ 80%, মানে এখনো বাংলাদেশে প্রায় 80% মানুষ কৃষির উপর নির্ভরশীল। কন্ট্রিবিউশন টু ন্যাশনাল ইকোনমি ইজ 14.90%। তাহলে ন্যাশনাল ইকোনমি যেটা বা আমাদের যে জিডিপি বলতেছি, এখানে সবচেয়ে বেশি অবদান এখন বর্তমানে কিসের, কোন সেক্টরে বলো তো? সেবা। সার্ভিস সেক্টর, ঠিক আছে, সার্ভিস সেক্টর মনে থেকে যাবে। বিআরআরআই, এটা হচ্ছে বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট, কোথায় অবস্থিত? গাজীপুরে অবস্থিত। বলতো আইআরআরআই ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট, এটা কোথায় অবস্থিত? ইন্দোনেশিয়া। এটা তো ফিলিপাইনের ম্যানিলাতে। ম্যানিলা ও, ফিলিপাইন্স, ঠিক আছে।
ইরাটম এবং বিরিশালি, এটা হচ্ছে হাইব্রিড রাইস, মানে এই যে হাইব্রিড ধানের জাত। জুটন কি? এ ফাইবার মেড অফ 70% জুট এবং 30% কটন, এটাকে বলে জুটন। কে আবিষ্কার করছে? ডক্টর মোহাম্মদ সিদ্দিকুল্লাহ। এগ্রিকালচারাল সেন্সাস বা কৃষি শুমারি হয়েছে এ পর্যন্ত 6 বার। সর্বপ্রথম 77-এ এবং ষষ্ঠ হয়েছে 2019 সালে, তোমার 6 বার হয়েছে। মোস্ট অফ দি টোবাকো গ্রো ইন রংপুর। তামাক কোথায় উৎপাদন হয়? রংপুর উৎপাদন হয়। জুট গ্রো উৎপাদন হয় হচ্ছে ফরিদপুরে, জুট, এই জন্য এটাকে বলে পিডি, পিডি ফিল্ড বা পিডি ডিস্ট্রিক্ট। তারপরে সেকেন্ড কান্ট্রি টু জুট গ্রোয়িং, দ্যাট ইজ সেকেন্ড কান্ট্রি টু জুট গ্রোয়িং ইজ বাংলাদেশ। ফার্স্ট জুট গ্রোজ ইন ইন্ডিয়া, অ্যাজ ফার্স্ট অ্যাজ টু এক্সপোর্ট টু জুট ইজ ইন্ডিয়া। মানে জুট উৎপাদন বা পাট উৎপাদনের ক্ষেত্রে সর্বপ্রথমে হচ্ছে ইন্ডিয়া, তারপরে হচ্ছে বাংলাদেশ, এটাই। ফরেস্ট সেক্টরে আসো, যে তোমার এটা আমরা ওইখানেও কিছু পড়ছিলাম টুকটাক, এখানে আবার আসছে কেন জানি। 25% লাগে। বাংলাদেশের সুন্দরবন আছে, সাউদার্ন পার্ট অবস্থিত। এখানে তোমার হিরন পয়েন্ট, কটকাইল, কয়ল্যান্ড গুলো আছে। এবং কক্সবাজার হচ্ছে এলিফ্যান্ট পয়েন্ট, মাথায় রাখবা। তারপরে দেখো সুন্দরবন টোটাল কয়টা ডিস্ট্রিক্টের ভিতর দিয়ে গেছে? 5টা ডিস্ট্রিক্ট কিন্তু। বাগেরহাট, সাতক্ষীরা, খুলনা, পটুয়াখালী এন্ড বরগুনা। আবার বলতেছি, বাগেরহাট, সাতক্ষীরা, খুলনা, পটুয়াখালী, বরগুনা, টোটাল 5টা ডিস্ট্রিক্টের ভিতর দিয়ে সুন্দরবন গেছে। ওকে। বৃক্ষ বইটার লেখক হচ্ছে ডক্টর কামাল সিদ্দিকী। এবং দেখো যে মানে এই যে গাছেরও প্রাণ আছে, দ্য ট্রিজ হ্যাভ ব্রেথ, তাদের যে শ্বাস প্রশ্বাস হয় বা এরকম প্রাণ আছে, এটা প্রমাণ করছে কে? সায়েন্টিস্ট স্যার জগদীশ চন্দ্র বোস। কে? জগদীশ চন্দ্র বোস স্যার এটাকে আবিষ্কার করছে। তোমার রাজশাহী ইউনিভার্সিটিতে একটা হলের নামই হচ্ছে যে স্যার আচার্য জগদীশ চন্দ্র বসু। ঠিক আছে। হোয়াট ইজ নেফিয়ার? দ্যাট ইজ ওয়ান কাইন্ড অফ গ্রাস। নেফিয়ার হচ্ছে এক ধরনের ঘাস। মাঝে মধ্যে এই যে বিভিন্ন ইয়েতে এই যে মানে তোমার বিল খেত আছে না, সেখানে দেখবা নেফিয়ার গ্রাস লেখা আছে সাইনবোর্ড এরকম। ভাওয়ালের ভাওয়ালের গড় কোথায় অবস্থিত? গাজীপুর এবং টাঙ্গাইলে অবস্থিত, তার মানে গাজীপুর টাঙ্গাইলে ভাওয়ালের গড়। হুইচ ট্রিজ আর অ্যাভেলেবল ইন সুন্দরবন? দ্যাট ইজ সুন্দরী। সুন্দরী এই যে গাছটা, এটার নাম অনুযায়ী কিন্তু সুন্দরবন নাম দেওয়া হয়েছে। সুন্দরী ট্রির তোমার বৈজ্ঞানিক নাম কি? সুন্দরী গাছের বৈজ্ঞানিক নাম কি? তোমাদেরকে একদিন শিখাইছিলাম, ছেলেদেরকে, ভুলে গেছো? হ্যারিটেরিয়া হোমিস বা হোমস যাই বলে, এটা হচ্ছে এটার হুম। এবার আসলে যে ইন বাংলাদেশ when the ফার্স্ট গ্যাস ফিল্ড ইনভেন্টেড, এটা হচ্ছে তোমার 1955। এটা হচ্ছে মিনারেল সেক্টরের সাথে যাবে, মিনারেল। এবং গ্যাস ফিল্ড অ্যাভেলেবল ইন বাংলাদেশ 28, এখন মেবি 29 হবে, লাস্ট বলা তারিখটা পাওয়া গেছে। তিতাস অ্যান্ড বাখরাবাদ গ্যাস ফিল্ড সিচুয়েটেড ইন তিতাস অ্যান্ড ব্রাহ্মণবাড়িয়া, বাখরাবাদ এট কুমিল্লা। হুইচ আর দি মেইন মিনারেল রিসোর্স অফ বাংলাদেশ? দ্যাট ইজ গ্যাস। তারপর দেখো গ্যাস ফিল্ড রেসপেক্ট সবচেয়ে বড় যদি বলা হয় তাহলে হবে তিতাস গ্যাস ফিল্ড। এবং লাস্ট ইনভেন্টেড গ্যাস ফিল্ড কোথায়? সিলেটের জকিগঞ্জে। তারপরে ফ্রম হোয়ার গ্যাস সাপ্লাই টু ঢাকা, দ্যাট ইজ তিতাস গ্যাস ফিল্ড থেকে ঢাকাতে সাপ্লাই হয়। অয়েল ফিল্ড কোনটা? সেটা হচ্ছে হরিপুর, সিলেটে। তাও অ্যাটমিক মিনারেল রিসোর্স, সেটা হচ্ছে টেকনাফ, সি বিচ, কক্সবাজার। এবং কোল ফিল্ড, লার্জেস্ট কোল ফিল্ড বা কয়লা ফিল্ড, সেটা হচ্ছে কোথায়? বড় পুকুরিয়া, দিনাজপুরে অবস্থিত। হাউ মেনি কোল ফিল্ড আর ইন বাংলাদেশ? দ্যাট ইজ 5টা। এবং এই মেইন ফিউল কি কি? কোল, পেট্রোল এবং ন্যাচারাল গ্যাস, এগুলা। র মেটেরিয়াল ইউজড ফর মেকিং সল্ট, দ্যাট ইজ সি ওয়াটার, সি ওয়াটার থেকেই লবণ তৈরি করা হয়। ন্যাচারাল গ্যাসের মেন এলিমেন্ট হচ্ছে কি? মিথেন, CH4। তারপর দেখো ইউরেনিয়াম বিন ফাউন্ড ইন বাংলাদেশ কোথায়? কুলাউড়াতে, সিলেটের কুলাউড়াতে ইউরেনিয়াম পাওয়া গেছিল। সেই কয়েকটা ইনফরমেশন এখান থেকে একটু মাথায় রাখবা, একবার পড়লেই মনে থাকবে। লাস্ট টপিক, দ্যাট ইজ ল্যাঙ্গুয়েজ কালচার অফ বাংলাদেশ। জহির রায়হান ইজ দি প্রডিউসার অফ হুইচ ফেমাস ফিল্ম? দ্যাট ইজ স্টপ জেনোসাইড। এটা হচ্ছে একটা প্রামাণ্য চলচ্চিত্র। প্রামাণ্য চলচ্চিত্র, প্রামাণ্য চলচ্চিত্রের ইংরেজি নাম কি বলতো? দ্যাট ইজ ডকুমেন্টারি ফিল্ম। ডকুমেন্টারি ফিল্ম। হু ইজ দি রাইটার অফ দেওয়ানা মদিনা? এটা হচ্ছে মনসুর বয়াতি। ভাওয়াইয়া সংটা হচ্ছে রংপুরের, চটকা গানটাও কিন্তু রংপুরের। তারপর হচ্ছে যে মুরমি পয়েট, হাসন রাজা। সম্রাট অফ সং বা গানের সম্রাট বলা হয় কাজী নজরুল ইসলামকে। প্রথম যে নাটকটা ব্রডকাস্ট করা হয় বাংলাদেশ বেতার থেকে, সেটা হচ্ছে কাঠঠোকরা। এবং বাংলা ফিল্ম যেটা কিনা ফেমাস ইন্টারন্যাশনালি, সেটা হচ্ছে পথের পাঁচালী। লিস্ট অফ জেনোসাইড কার? জহির রায়হানের। দেওয়ানা মদিনার রাইটার কে? সেটা হচ্ছে মনসুর বয়াতি। ভাওয়াই এবং চটকাইয়া কোন গান, কোন জায়গার গান? রংপুরের গান। এবং দেখো ঠাকুমার ঝুলিকে লিখছে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার, ঠাকুমার ঝুলি লিখছে। বাউল সম্রাট হচ্ছে লালন ফকির। ময়মনসিংহ গীতিকা গাথা, এটা হচ্ছে ডক্টর দীনেশ সেন।
তিনি এগুলা আবিষ্কার করছে। ময়মনসিংহ গীতিকা খুব ইম্পর্টেন্ট, ডক্টর দীনেশ সেন। খানার বচন, এটা হচ্ছে এগ্রিকালচার অ্যাডভাইসেস বাই শ্রীমতী খানা, মানে কৃষি বিষয়ক যেই উপদেশ খানার বচন বলা হয়। অন দি বেসিস অফ লাইফস্টাইল অফ লালন ফকির সিনেমা, দ্যাট ইজ অচিন পাখি, এটা হচ্ছে লালন ফকিরের লাইফস্টাইল নিয়ে লেখা। দি ডিজাইনার অফ মুক্তির গান, সেটা হচ্ছে লায়ার লতিফ। মুক্তির গানের ডিজাইনার কে? লায়ার লতিফ। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানের গীতিকার হচ্ছে আব্দুল গাফফার চৌধুরী, এবং কম্পোজার হচ্ছে কে? সর্বপ্রথম ছিলেন হচ্ছে আব্দুল লতিফ, এবং বর্তমানে হচ্ছে আলতাফ মাহমুদ। এই জন্য এটাকে মনে রাখার সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে, কিভাবে মনে রাখবো তোমাদেরকে শিখেছিলাম বলো তো? লতিফ মাহমুদ। রাইট, লতিফ মাহমুদ নাম। কেন লতিফ দিয়ে মনে রাখবা? লতিফ আব্দুল লতিফ পূর্বে। প্রথমে, আর আলতাফ মাহমুদ দিয়ে মনে রাখবা প্রেজেন্ট। ঠিক আছে। কমব্যাট সং ইনক্লুডেড ইন হুইচ পোয়েট্রি অফ সন্ধ্যা, ফার্স্ট ফিল্ম অফ বাংলাদেশ মুখোশ। প্রথম যেই নাটকটা মঞ্চায়িত হয় সেটা হচ্ছে বাকি ইতিহাস। আমার রক্তে এখনো কম্পোজ করে কে? এটা কম্পোজড হবে না, এটা বল দিছে, এটা হচ্ছে লিখে কে? সেটা হচ্ছে আব্দুল গাফফার চৌধুরী। তারপর হচ্ছে ধনধান্যে পুষ্প ভরা, এটা কম্পোজ করে কে? দ্বিজেন্দ্রলাল রয়। খুবই খুবই ইম্পর্টেন্ট এটা। ধনধান্যে পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, এই গানের কম্পোজার কে? সেটা হচ্ছে দ্বিজেন্দ্রলাল রয়। আচ্ছা, তারপর দেখো আরেক ফাগুন, এই যে নোবেলটা, এটা রাইটার কে? সেটা হচ্ছে জহির রায়হান। বাংলা একাডেমি কত সালে প্রতিষ্ঠা করা হয়? 1955 3রা ডিসেম্বর। এটার পূর্ব নাম হচ্ছে বর্ধমান হাউস। হুম। বাংলা একাডেমি থেকে যে একটা পত্রিকা প্রকাশিত সেটা হচ্ছে উত্তরাধিকারী। এখানে একটা তোমার স্থাপত্য আছে, সেই স্থাপত্যটার নাম কি? মোদের গরব, এরকম। দেখো তোমরা চেক করে নিও। আর বাংলা একাডেমির তোমার নতুন যারা আর কি, নতুন প্রেসিডেন্ট কে? আর হচ্ছে নতুন তোমার ডিরেক্টর জেনারেল কে? ডিরেক্টর জেনারেল কে, দুটো ইনফরমেশন আলাদা করে নিও। বাংলাদেশ শিল্পকলা একাডেমি সিচুয়েটেড ইন সেগুনবাগিচা। এশিয়াটিক সোসাইটি, এটা হচ্ছে তোমার 1952 সালে 3রা জানুয়ারি প্রতিষ্ঠা হয়। এই এশিয়াটিক সোসাইটি থেকেই তোমার কি হয়েছে বলো তো? ওই যে তোমার, আচ্ছা, বাংলাপিডিয়া। বাংলাপিডিয়া। হ্যাঁ, বাংলাপিডিয়া প্রকাশিত হয়েছে। ইট ইজ এস্টাবলিশড বাই উইলিয়াম জোন্স, দি ডিরেক্টর অফ বাংলাপিডিয়া, দ্যাট ইজ ডক্টর সিরাজুল ইসলাম। দি ফাদার অফ বেঙ্গল টপ্পা গান, মানে টপ্পা গানের জনক বলা হয় কাকে? নিধু বাবুকে বলা হয়। ফাদার অফ বাঙালি প্রিন্টিং টাইপ, দ্যাট ইজ পঞ্চানন। হু রোট ঠাকুমার ঝুলি, সেটা হচ্ছে দক্ষিণা রঞ্জন মিত্র। ফার্স্ট বাঙালি ক্যালেন্ডার ওয়াজ প্ল্যান্টেড বাই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। কম্পেনশনের পয়েট বা মরমী কবি তাকে কি বলা হয়? হাসান রাজাকে বলা হয়। তার মানে মরমী কবির ইংরেজি ফর্মটা হচ্ছে কি? কম্পেনশনেট পয়েট। মান্থ লং বুক ফেয়ার এট বাংলা একাডেমি স্টার্টেড ফ্রম 1978, মানে মাসব্যাপী যে বুক ফেয়ার বা তোমার বইমেলা হয় বাংলা একাডেমি থেকে, এটা শুরু হয়। এটা হচ্ছে 1978 সাল থেকে শুরু হয়। সো এই ছিল আর কি তোমাদের জিকে রিভিশন ক্লাস 1। এখানে আমি যতগুলো কন্টেন্ট পড়াইছি সবগুলো কন্টেন্টই কিন্তু খুবই খুব ইম্পর্টেন্ট। ইউপিতে প্রিভিয়াস ইয়ার গুলোতে প্রচুর এখান থেকে কোশ্চেন আসছে। সেটা ছিল বাংলাদেশ পার্টের ফার্স্ট ক্লাস। এরপরে আরো 2টা ক্লাস হবে, তার মধ্যে আমরা বাংলাদেশ পার্টটা কভার করব। নেক্সট ইন্টারন্যাশনাল পার্টের উপরে এরকম 3টা ক্লাস হবে। আর লাস্ট আরেকটা ক্লাস হবে হচ্ছে রিসেন্ট পার্টের উপরে। এইভাবে আমি পুরো সিলেবাসটা কমপ্লিট করবো। এখন তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে বলো।